আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আমরা আবারও চলে আসলাম। আপনাদের অনেকেই হতাশ হয়ে আছেন। আচ্ছা, অনেকেই হতাশ হয়ে আছেন, কি করবো, তাই না? আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন। আমার রিজিকের মালিক আল্লাহ। আমরা যদি আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর মজার ব্যাপার হচ্ছে, আমাদের অনেক ভাই বোন জানেনই না যে বাংলাদেশে বিসিএস প্রাইমারি ছাড়াও অনেক লাক্সারিয়াস চাকরি রয়েছে, যেখানটাতে আপনি খুব অনায়াসে আপনার জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে, এই সব পরীক্ষাগুলো আসলে কি ধরনের প্রশ্ন হয় আমরা অনেকেই জানি না, বিশেষ করে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, কোনগুলো প্রিলি, কোনগুলো রিটেন। তো যাই হোক, আজকে আমরা কিন্তু 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসা কি ধরনের ইংরেজি প্রশ্ন আসে, বিশেষ করে রিটেনে কি ধরনের প্রশ্ন আসে। এমসিকিউর সাথে আমরা সবাই পরিচিত, এমসিকিউ আমরা শতবার সলভ করেছি, কিন্তু রিটেনে ইংরেজি প্রশ্ন থেকে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো আজকে দেখাবো। এবং মজার ব্যাপার হচ্ছে, প্রশ্নগুলো দেখার পর আমি জানি না আপনারা কি মনে করেন, মনে হবে আল্লাহ এত সহজ, অথচ কেন আমরা চেষ্টা করি না। বিশ্বাস করেন, আপনি যদি মনে প্রাণে চেষ্টা করেন, ইনশাআল্লাহ মোটামুটি 3 মাসের মধ্যে 11 থেকে 20তম গ্রেডের সিলেবাসটা শেষ করা সম্ভব। কারণ 11 থেকে 20তম গ্রেডের সিলেবাসটা খুব বড় না, ঠিক আছে? ইনশাআল্লাহ একটু যদি গুছিয়ে পড়াশোনা করেন, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, 3 থেকে 4 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করা সম্ভব। আর সিলেবাস শেষ হয়ে গেলে এটা খুবই সহজ কথা যে আল্লাহ চান তো কোথাও না কোথাও কোনো না কোনো একটা ভালো চাকরি অবশ্যই হবে ইনশাআল্লাহ। কারণ অনেকের সিলেবাসই শেষ হয় না, আর সিলেবাস শেষ না হইলে আপনার আর চাকরি আর কেমনে হয়, কেমনে আর আপনি টিকেন বলেন? এই জন্য একবার যদি সিলেবাসটা শেষ করতে পারেন, তারপর শুধু রিভিশন দিবেন এবং দেখবেন যে আল্লাহ চান তো 1টা 2টা 4টা 5টা পরীক্ষায় টিকে যাবেন ইনশাআল্লাহ। কোথাও না কোথাও অবশ্যই চাকরি হবে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা ইংরেজি প্রশ্নগুলো সলভ করব। এবং সত্যি আপনাদের মনটা, সত্যি বলছি, বিসিএস পরীক্ষা দেওয়ার পর মনটা যতখানি খারাপ হয়েছে, আজকের এই ক্লাসের পর মনটা তার চেয়ে বেশি ভালো হয়ে যাবে। কেন? মনে হবে আল্লাহ, ইংরেজি এত সহজ সহজ প্রশ্ন আসে, তাইলে তো আমরা প্রস্তুতি নিতেই পারি ইনশাআল্লাহ। এই যে একটা কথা বলে নাসিম ভাই বলেছে, আপনাদের শুধু হাইলাইটস পড়লে কি জবাব? এটা কোনো কথা? এটা কোনো কথা যে আমাদের হাইলাইটস পড়লেই জব হয়ে যাবে? বাংলাদেশের এমন কোন আছে, এমন কোন এই কিতাবটা পড়লেই চাকরি হয়ে যাবে? পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে, অনেক কথাবার্তা আপনারা কমেন্ট করেন কেন? শুধু হাইলাইটস পড়লে বই হবে এটা তো কোনো সম্ভব না ভাইয়া। বাংলাদেশের এমন কোন বই আবিষ্কার, পৃথিবীতে এমন কোন বই নাই যেটা করলে মানে চাকরি পেয়ে যায়? এইসব আজাইরা জিনিস বলবে না, ঠিক আছে? পড়াশোনা করতে হবে, হাইলাইটস পড়তে হবে, ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে, তারপর পরীক্ষার খাতায় লিখে আসতে হবে, তারপর ভাইবা বোর্ডে যেতে হবে এবং ভাইবা বোর্ডে সব প্রশ্নের জবাব দিতে হবে। তারপর যদি আপনার রিজিকে চাকরি থাকে তাহলে চাকরি হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার ভুল করা যাবে না, রোল নাম্বার ভুল করা যাবে না, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করা যাবে না। চাকরি বাংলাদেশে এতই সোজা, লিখছেন? আচ্ছা, দেখি জারিকারক পোস্টের সিলেবাস নিয়ে একটু, জারিকারক পোস্টের সিলেবাস নিয়ে একটু বলেন প্লিজ। আগে পোস্ট বানান ঠিক করেন, ঠিক আছে? স্যার, আমি উপসহায়ক কৃষিকর্তা পরীক্ষা দেব, আপনাদের কোর্স আছে? হ্যাঁ আছে, আমাদের আছে, ঠিক আছে, আছে, আমাদের কোর্স আছে। সাউন্ড বেশি হচ্ছে, বেশি হলে কমানো যাবে স্যার, সমস্যা নেই। সাউন্ড বেশি বলতে আমি একটু শুনি স্যার, কি ধরনের সাউন্ড হচ্ছে? আচ্ছা, জারিকারক পোস্টের সিলেবাস নিয়ে একটু বলেন। আচ্ছা, ঠিক আছে, কমাই দিচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সাউন্ড একটু কমাই দেন। জি স্যার, কমে গেছে, এখন বলেন স্যার। আচ্ছা, এবার দেখেন সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন। আপনাদের শীট নাকি শুধু হাইলাইটস দেন? একটা খেয়াল করেন, শীট আর হাইলাইটস এর মধ্যে বিস্তর পার্থক্য। শীট বলতে গদবাঁধা নিয়ম থাকে, আর হাইলাইটস বলতে যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো আপনার পরীক্ষা আসবে। আমাদের নতুন যে হাইলাইটস তৈরি হচ্ছে, আজকেও যে চাকরি পরীক্ষা হলো, এগুলো আমরা অ্যাড করে দিচ্ছি, নতুন হাইলাইটস একদম বিসিএস পরীক্ষা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, নিবন্ধন পরীক্ষা দিয়েছি, এবং এই 2024 সালে যত চাকরি পরীক্ষা হলো, ছোট ছোট চাকরি পরীক্ষা, সকল চাকরি পরীক্ষা প্রশ্ন আমরা এই নতুন হাইলাইটস এর ভিতরে আমরা অ্যাড করে দিয়েছি। ওকে, যে কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানান। হ্যাঁ, কমেন্ট করে জানান। একটু খেয়াল করেন, যাদের আজকে ক্লাসটা শুধু কাদের জন্য, যাদের বিসিএস পরীক্ষাটা খারাপ হয়েছে, অর্থাৎ যারা 115 নিচে পাবেন, যারা গতকালের বিসিএস পরীক্ষা 115 নিচে পাবেন, তাদের জন্য মূলত আজকের ক্লাসটা, ঠিক আছে? আর আজকের ক্লাসটা করলে আপনি অনেক উপকার হবে। আপনি বুঝতে পারবেন যে আসলে যে আপনার চাকরি পরীক্ষাগুলো কেমন হয়, কোন চাকরি পরীক্ষা প্রিলি হয়, কোন চাকরি পরীক্ষাগুলো রিটেন হয়, এগুলো আপনি বিস্তারিত আজকে ধারণা পাবেন আমাদের সাইদুল স্যার ক্লাসের মাধ্যমে। আর মনে করেন যে আমি নাইস স্যার আজকে বাংলা ক্লাস নেব, আমি আগামীকাল নিব ক্লাস। আজকে সাইদুল স্যার কিন্তু ক্লাস নেবেন। আজকে আমি একটু যশোর গেছিলাম, যশোর থেকে চলে আসলাম আবার। যশোরে আমাদের শাখাটা উদ্বোধন হবে 15 তারিখ, আমি বলে দিলাম। যশোর অফলাইন শাখা উদ্বোধন হবে 15 তারিখ। সেখানে ডেকোরেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ওখানে আমরা 75 ইঞ্চি মাল্টিমিডিয়া এরকম ডিজিটাল বোর্ড আমরা স্থাপন করব। সুতরাং যশোরে আমরা 15 তারিখ পাবেন। আর আগামীকাল কিন্তু আমাদের অফলাইনে সেমিনার আছে খুলনা শাখা বিকাল 4টায়
আর খুলনা দৌলতপুর শাখায় সকাল 11টায় কিন্তু সেমিনার আছে, আমাদের মমিনুল স্যার সেমিনারটা পরিচালনা করবেন। আপনারা যারা খুলনার মানুষ আছে সেখানে থাকবেন, ওকে। আর আমাদের সারা বাংলাদেশে অফলাইনের শাখাগুলোতে কিন্তু ক্লাস চলতেছে, সব আমাদের জব মেডিসিন টিম পুরো বাংলাদেশে ক্লাস দিচ্ছেন, ওকে স্যার। জি ইনশাআল্লাহ। ইউ আর টেম্পোরারি ব্লক। দ্রুত দ্রুত সবাই শেয়ার ডান দ্রুত সবাই শেয়ার করেন, আচ্ছা। প্রিয় ভাই বোন আমার। বড়রা ইসলামী স্যার নড়াইল, আজকে তো নড়াইলে গিয়েছিলাম স্যার, আজকে নড়াইলে গিয়েছিলাম। আচ্ছা মোতালেব হাত সালাম দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান স্যার, আমি 11 থেকে 20তম গ্রেডের ব্যাচে ভর্তি আছি, আপনাদের নতুন ব্যাচে আমাদের ভর্তি হওয়া লাগবে, বুঝছেন মনু, লাগতে পারে স্যার। স্বাস্থ্য সিলেবাসটা পিডিএফ দিলে ভালো হতো। আচ্ছা দিয়ে দিব। মানিকগঞ্জে আপনাদের শাখা আছে কি? মানিকগঞ্জের শাখা আমাদের উদ্বোধন হলে বলে দিব। তানিয়া আক্তার শেয়ার ডান, ওকে। এত কম শেয়ার করলে হয় বলেন? দ্রুত দ্রুত সবাই শেয়ার করেন, লিখে দেই প্রিয় ভাই বোন একটা আমার। জিনিস খেয়াল করেন যে যাদের বিসিএস পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য গতিপথ আছে একটা। আপনি যদি মনে করেন আমি ব্যাংকের দিকে দৌড় দেবো, কিন্তু ব্যাংকে দৌড় দেওয়ার আগে 2-3 বার ভাবতে হবে আপনি ব্যাংকের ম্যাথ পারেন কিনা, ইংরেজি মিডিয়ামের ম্যাথ পারেন কিনা, এবং ব্যাংকের পোস্ট আপনি বুঝেন কিনা। ব্যাংকে কোনো বাংলা নাই, বাংলা প্রশ্ন ইংরেজি লিখতে হবে, ইংরেজি মানে ইংরেজির উপর যাদের ভালো দক্ষতা এবং ম্যাথের উপর যাদের ভালো দক্ষতা আছে তারাই ওদিকে দৌড় দেন, কিন্তু আদারওয়াইজ দৌড় দিবেন হোঁচট খেয়ে পড়ে যাবেন। একবার ভাববেন, মানে শুনছে যে হ্যাঁ এটা পড়লে হয়ে যাবে, এত সহজ না। আপনি একটা জিনিস খেয়াল করেন, যদি বলে যে ব্যাংক নিয়োগ পরীক্ষা 20,000 এবার নিয়োগ দিবে, মনে একটা সার্কুলার আসছে 20,000 নিয়োগ দিবে, এখন দেখা গেল 20,000-এর ভিতরে সেখানে আপনি পরীক্ষা দিবেন, দেখা গেল আপনি তো অঙ্কই পারেন না, আপনি তো ইংরেজি বুঝেন না, তাহলে ওই 20,000 ভিতরেও আপনি টিকতেন না। আপনার লেভেলটা কতটুকু, আপনি মেধা কতটুকু, আপনি কোন কোর্সটা করলে কোন চাকরির প্রস্তুতিটা নিলে যে আপনার জবটা হবে, এটা আগে ভাবতে হবে, তারপর স্টাডি করতে হবে। আপনার জন্য কি আবার বিশেষ প্রস্তুতি নেওয়া দরকার নাকি না দরকার, এটা ভাবতে হলে আপনার নিজের ব্রেনের দিকে খেয়াল করবেন, ওকে। দেখি ভূমি মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কে, ভূমি মন্ত্রণালয় নিয়োগটা এটা প্রিলি লিখিত উভয় পরীক্ষা হবে স্যার। 10টা পিরিয়ড ক্লাসগুলো হচ্ছে না আমাদের ক্লাসগুলো, এটা আবার কেমন কথা? এই সুজন মিয়া তুমি কি একটা কথা বলো, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, তোমার কি প্রতিদিন ক্লাস হবে? এটা কোনো কথা? প্রতিদিন ক্লাস আমাদের জব মেডিসিনে কোনো কোর্সে হয় না ভাইয়া। তুমি যদি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান পেয়ে থাকো যে প্রতিদিন ক্লাস হয়, তাহলে ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাও, কিন্তু আমাদের এখানে হবে না। আগামীকাল 11 থেকে 20তম গ্রেডের ক্লাস সন্ধ্যা 7টায়, আগামীকাল সন্ধ্যা 7টায় আমার সাথে দেখা হবে, আগামীকাল সন্ধ্যা 7টায়, মনে থাকে জানো। কিন্তু প্রতিদিন ক্লাস হবে না, সপ্তাহে 5 দিন, মনে থাকে জানো। সপ্তাহে 5 দিন হলে তো স্যার অনেক। হ্যাঁ না স্যার, আপনার ফোন নাম্বার দেওয়া যাবে? আমার ফোন নাম্বার মোতালেব হোসেন। আমার ফোন নাম্বার কি করবো, কারণ আমার ফোন নাম্বারটা সবাই জানে, যেটা 0755072190, এই 90 নাম্বারটাই কিন্তু আমার, ওকে স্যার। শার্টলিপির জন্য কি করা যায়? কোথাও অনলাইন কোর্স আছে? শার্টলিপের অনলাইনে করা যায় নাকি? আরে না। যাত্রাবাড়িতে অফিস আছে, আমাদের শনির 1টাতে অফিস আছে স্যার। অমিত শাহ স্যার, আপনাদের 20তম গ্রেডের হাইলাইটস কি আপডেট হয়েছে? আপডেট বার হচ্ছে, 1 সপ্তাহ সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে, 1 সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দেবো, ওকে। আমরা এখন ইংরেজি ক্লাস, যাই হোক আমরা ইংরেজি ক্লাস শুরু করে দেখি। গুলো স্যার আমাদের আজকে, স্যার এটা অস্ত্রটা স্যার এই যে বন্ধ, ওই যে এখানে স্যার এটা, হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ আমরা শুরু করছি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, কি মানে দৌড় মিয়া দুষ্ট কোথাকার। আচ্ছা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যে প্রশ্নগুলো নিয়েছি 2024 সালের প্রশ্নগুলো নিয়েছি। 2024 সালে কয়টা মাস গেল? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসে যে পরীক্ষাগুলো হয়েছে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার কিছু প্রশ্ন আমরা নিয়েছি ইনশাআল্লাহ। এটা জাস্ট দেখানোর জন্য যে আসলে কি ধরনের প্রশ্নগুলো হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা 10 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা। আচ্ছা প্রিপজিশন থেকে প্রশ্ন আসে। আমি একটা বিষয় অনেকবার বলছি এই পর্যন্ত যে আপনাদের দেখেন জাস্ট এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ যে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় বিশেষ করে লিখিত পরীক্ষায় ইংরেজি থেকে 3টা টপিক আছে যেটা হচ্ছে রেগুলার, 4টা টপিক আছে যেটা একদম রেগুলার। মানে এই 4টা টপিক থেকে মানে ধরেন 95% পরীক্ষায় প্রশ্ন আসবেই। একটা হচ্ছে প্রিপজিশন, তারপর একটা হচ্ছে ট্রান্সলেশন, তারপরে মেক সেন্টেন্স উইথ ফ্রেজেল ইডিয়ম, আরেকটা আবার পাবে আমাদের খুলনা দিয়ে আমার ক্লাস আছে আবার প্যারাগ্রাফ। অর্থাৎ এই 4টা মিলে অ্যারাউন্ড 20 মার্ক অথবা পরীক্ষায় 25 মার্ক থাকে। যেহেতু আপনারা জানেন যে অনেক সময় এগুলো বেশিরভাগ সময় 100 মার্কের হয় না, অনেক সময় 100 মার্কের হয়। 100 মার্কের হলে তো 4টা বিষয়ে 25 25 25 25 100, মানে ইংরেজির ভাগে 25 পড়ে। কখনো 70 মার্কের হয়, কখনো 80 মার্কের হয়। তো যখন 70 বা 80 মার্কের হয় তখন ইংরেজির ভাগে কিন্তু আর 25 পড়ে না, তখন 20 পড়ে বা এরকম মিলিয়ে জিলে হয় আর কি। যাই হোক, তো মজার ব্যাপার হচ্ছে প্রিপজিশন রেগুলার টপিক, ট্রান্সলেশন রেগুলার টপিক, ফ্রেজ ইডিয়ম রেগুলার টপিক, আর্টিকেল এবং রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এগুলা থেকেও মাঝে মাঝে মিক্স আপ করে প্রশ্ন আসে। যাই হোক, আমরা যেহেতু প্রিপজিশন হচ্ছে মাস্ট টপিক, প্রিপজিশন হচ্ছে ভাইয়া মাস্ট টপিক। মাস্ট মানে বুঝছেন তো, মানে অবশ্যই আসবে ইনশাআল্লাহ, অবশ্যই
আসবে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আচ্ছা কিরা ভাই চেঞ্জ হ, ওকে ফাইন। মৎস্য অধিদপ্তর ওয়াচম্যান 2024 সালে, আমি এরপর থেকে তারিখটা রেখে দেবো, তাহলে সুবিধা হবে ইনশাআল্লাহ। সো রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এক্স্যাক্টলি। সো প্রিপোজিশন থেকে 5টা প্রশ্ন আসছে এবং আপনারা জানেন যে এখানে প্রত্যেকটাতে 1 মার্ক করে 5 মার্ক। ন্যাচারালি যেটা হয় প্রিলি পরীক্ষায় আমাদের 4টা অপশন থাকে, অপশন দেখে দেখে আমাদেরকে নিতে হয়। সো এখানে অপশন দেখার কোনো সুযোগ নাই, এখানে আপনাকে লিখতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা লেখার জন্য কিন্তু আপনার পুরো প্রশ্নটা লিখতে হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ অনেক ভাই বোন আছেন যে পুরো প্রশ্নটা লেখা শুরু করেন, এতে কিন্তু আপনার সময়ের অপচয় হবে। আপনি যেটা করবেন প্রিয় ভাই বোন আমার, 1 নম্বর প্রশ্নের উত্তর লিখে বাংলা লিখেন বা ইংরেজিতে লিখেন, আপনি জাস্ট এ লিখে আনসারটা লিখে ফেলবেন, তাইলে হবে ইনশাআল্লাহ। বি লিখে আনসারটা, শুধু আনসারটা, সি লিখে শুধু আনসারটা, আমি জাস্ট লিখেই দেখাচ্ছি, সমস্যা নেই। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্ন। তো আমরা এটা আপনাদেরকে কি বলে প্রিলি মানে এমসিকিউ পড়ানোর সময় বেশ অনেকবার পড়িয়েছি যে যদি থেকে বোঝায়, বাংলায় যদি থেকে বোঝায় তাহলে সিন্স হয়, আর যদি বাংলায় ধরে বোঝায়, কি বোঝায় প্রিয় ভাই বোন আমার, ধরে ধরিয়া বা যাবত, ধরে ধরিয়া অথবা যাবত এমন যদি বোঝায় তাহলে ফর হয়। সো মনে রাখার টেকনিকটাকে সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। সো একটু খেয়াল করেন বাক্যটা, ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে ড্যাশ মর্নিং। আচ্ছা সকাল থেকে বৃষ্টি হচ্ছে নাকি সকাল ধরে, জাস্ট একটু থিঙ্ক করেন, ইনশাআল্লাহ পেরে যাবেন। তাহলে সকাল ধরে বৃষ্টি হচ্ছে এমন বাংলা কেউ কখনো বলে নাই বা আমরা কখনো বলিও না। আমরা কি বলি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গত শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, গত মাস থেকে বৃষ্টি হচ্ছে, গত বছর থেকে বৃষ্টি হচ্ছে, কথার কথা। তার মানে হচ্ছে এমন যদি বোঝায়, থেকে বোঝায়, তাহলে অফকোর্স এখানটাতে কি হবে ভাইয়া, সিন্স হবে। সো এখানে তো আপনি আর এখানে লিখবেন না, আপনি অবশ্যই খাতায় আনসার লেখার সময় সিন্সটা এখানে লিখবেন, তাইলেই হবে। পুরো সরি ফুল স্টপ দেওয়ার দরকার নেই, মানে পুরো বাক্যটা লেখার দরকার নাই, জাস্ট আনসারটা লিখে দিবেন, সিন্স, শেষ। তারপর দেখেন হি লিভস ড্যাশ খুলনা। আমরা জানি প্রিয় ভাই বোন আমার, আমরা বসবাসের সাথে প্রিপোজিশন সাধারণত ইন হয় এবং স্থানের পূর্বে, হ্যাঁ স্থানের পূর্বে, এবং স্থানটা যদি বড় হয় সেক্ষেত্রে ইন হয়, ছোট স্থান হইলে অ্যাট হয়। সো আমরা এটা বুঝেই গেছি যেহেতু খুলনা একটা বড় জায়গা, এটা একটা ফ্যাক্ট, এবং লিভের সাথে সাধারণত ভার্বটা কি হয়, ইন হয়, এবং এটা কিন্তু আনকমন না, বরং ভেরি কমন একটা প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে আমি বারবার বলতেছি, যেমন আমি ধরেন প্রাইমারি আগে, বিসিএস এর আগে বা নিবন্ধনের আগে অনেক চিল্লাচিল্লি করে অনেক বলেছি যে এই জিনিসগুলো পড়েন, আল্লাহ চাহে তো কমন পাবেন। ঠিক সেম এখন আবার চিল্লাচিল্লি করে বলতেছি, বারংবার বলতেছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলতেছি, এই জিনিসগুলো যেগুলো পরীক্ষা আসে বিশ্বাস করেন অলরেডি আপনারা এগুলো সবগুলো পারেন, সত্যি বলছি। দেখেন আপনি মোটামুটি, আমি আনসার দেওয়ার আগে অনেকে আনসার দিয়ে দিচ্ছে, একটু আনসার সবাই আনসার দেন তো ভাই, দেখেন তো পারেন নাকি, সবাই পারেন অলরেডি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রশ্নগুলো খুব সহজ হয়, সাবলীল হয়, আপনি চাইলেই সম্ভব, আল্লাহ চাইলে বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার। আপনি যদি মানে কি বলবো 3-4 মাস বা 5-6 মাস একটু মানে কাঁচা দিয়ে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ একটু স্ট্রংলি পড়াশোনা করেন, দেখেন আল্লাহ চান তো অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। শুনেন না, তাহলে অফকোর্স এখানটাতে কি হবে, ইন হবে, জাস্ট এখানে ইন লিখবেন, আর বাকিটুকু লেখার দরকার নেই। দা কাউ লিভস মানে গরু বেঁচে থাকে গ্রাস, মানে ঘাসের উপরে বেঁচে থাকে না ঘাস খেয়ে বেঁচে থাকে, এক্স্যাক্টলি গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। সো ঘাস কোনো কিছু খেয়ে বেঁচে থাকার ক্ষেত্রে আসলে লিভের সাথে অন ব্যবহৃত হয় আর কি, হ্যাঁ লিভের সাথে কি হয়, অন। একটা হচ্ছে কোনো জায়গায় বাস করলে লিভের সাথে ইন হয়, কিন্তু কোনো কিছু খেয়ে বেঁচে থাকলে লিভ অন হবে, ঠিক আছে। তাহলে দা কাউ লিভস অন গ্রাস, মানে গরু ঘাসের উপরও বাঁচে, ব্যাপারটা এমন না, গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, ঘাস খাওয়ার উপরই তার জীবন চলে, মানে গরুর প্রধান খাদ্য ঘাস। যাই হোক এখানটাতে অন হবে, আনসার সি, জাস্ট এইভাবে লিখলে হবে ইনশাআল্লাহ, কেমন। তাহলে আই উইল নট স্পিক অফ হিজ পজিশন, আমি তার পজিশনের বা অবস্থানের কথা বলবো না, না বললে না বলেন, সমস্যা নাই, এটাও মোটামুটি সবাই পারেন। এখানে স্পিক অফ হবে, কারো অবস্থানের কথা বলা মানে স্পিক অফ সামওয়ানস পজিশন, স্পিক অফ সামওয়ানস পজিশন, ওকে। আচ্ছা তারপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, হি ইজ প্রাউড, এইটা পারে না এমন কি আছে বলেন। আমি রাগ করবেন না, আমি আজকে পড়ানোর থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাইতে আসছি, আমি একটু আপনাদেরকে আবার একটু কি বলে আপনাদের হাত ধরে ধরে, হ্যাঁ অথবা মানে আপনাদেরকে সচেতন করতে আসছি যে এই জিনিসগুলা খুব কঠিন না, মৎস্য অধিদপ্তরে আসছে, তো এই জিনিসগুলো একটু পড়লে দেখবেন হয়ে যাবে। তাহলে হি ইজ প্রাউড, অফকোর্স এটার সাথে যে অফ হয় এটা মোটামুটি সবাই জানে, প্রাউড অফ মানে গর্বিত হওয়া, তাহলে হি ইজ প্রাউড অফ হিজ পজিশন, সে তার অবস্থান নিয়ে কি ভাইয়া গর্বিত, সে তার অবস্থান নিয়ে কি ভাইয়া গর্বিত, ক্লিয়ার। এটার সাথে যে অফ হয় এটা মোটামুটি সবাই জানে, প্রাউড অফ মানে গর্বিত হওয়া, তাহলে হি ইজ প্রাউড অফ হিজ পজিশন, সে তার অবস্থান নিয়ে কি ভাইয়া, গুড, সাউন্ড ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়া রাগ করেন না, জাস্ট আমাকে একটু বলেন আলহামদুলিল্লাহ ইজি কিনা, ইজি হলে কমেন্টে জাস্ট ই লিখেন, অথবা বলেন যে ভাই আলহামদুলিল্লাহ ইজি। না আমি জাস্ট বুঝাইতে আসছি যে প্রশ্নগুলো কি খুব কঠিন আসে বলেন, রাগ করেন না, একটা প্রশ্ন আপনি কঠিন দেখাইতে পারবেন না, মানে বেশিরভাগগুলোই সহজ, অ্যারাউন্ড ধরেন মোটামুটি 3টা বা 4টা দেখবেন যে মোটামুটি আপনার কমন পড়ে গেছে, হয়তো 1টা 2টা প্রশ্ন একটু আনকমন মনে হইতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ, কিন্তু বেশিরভাগগুলো দেখবেন যে আল্লাহর রহমতে
কমন বা সারা জীবন আপনি যেগুলো পড়ছেন এই টাইপের, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আমি শুধু প্রিপোজিশন না, আমি আর্টিকেল দেখাবো, ট্রান্সলেশন দেখাবো, দেখবেন সব পারেন না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, সব পারবেন। সত্যি করে বলেন না আলহামদুলিল্লাহ সহজ, আলহামদুলিল্লাহ সহজ, গুড। বিশ্বাস করেন, কেউ যদি কোনো একটা জিনিসকে কঠিন মনে করে, সেটা যদি কঠিন না হয়, সেটা তার কাছে সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে এবং আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। আর কোন একটা কাজ অথবা যে কোনো একটা জিনিসকে যদি আপনি সহজ মনে করেন বা প্রতিদিন বলেন যেটা সহজ সহজ সহজ, সত্যিকার অর্থে এই জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কঠিন না, নেভার কঠিন বলার দরকারই নেই। দেখেন ইংরেজিকে কঠিন বলার দরকারই নেই। আপনি চাইলে আজ থেকে 10 বছর আগে ইংরেজিকে কঠিন বলতে পারতেন, কিন্তু এখন বলার দরকার নেই। কেন? কারণ আলহামদুলিল্লাহ এখন ইউটিউব বা ফেসবুকের কল্যাণে আমরা অনেক টিচারদের থেকে জ্ঞান অর্জন করতে পারতেছি এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কি বলে মাস্টার জাহাঙ্গীর আলম স্যার থাকতে আমার মনে হয় যে ইংরেজিকে কঠিন ভাবার কোনো দরকার নেই, কারণ স্যার এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস রেফারেন্স সহ বা ব্যাখ্যা সহ তার পেজে দিয়ে দেন। এমন কিছু নাই যে তার পেজে গেলে মনে হয় যে পাওয়া যাবে না, মোটামুটি 20 প্রশ্নের কিন্তু ব্যাখ্যা আছে আলহামদুলিল্লাহ। সো ইংরেজি কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই। আমাদের শাহিনুজ্জামান শাকিল ভাই বলেন, তারপরে কবির ভাই, অনেক ভাই কিন্তু আছেন বা অনেক টিচার আছেন যারা কিন্তু খুব সহজ করে ইংরেজি পড়ান। ইংরেজি কঠিন হওয়ার কোনো কারণ আমি দেখি না। যাই হোক, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা আসছে হচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। আচ্ছা, তো খেয়াল করে দেখেন এখানে এগুলো পারেন কিনা ভাই। এইটা কয়বার পড়াইছি ভাইয়া? আই গো টু ইউনিভার্সিটি বাই, ও ভাই সা মেট্রো রেল, জাস্ট মানে রিসেন্ট প্রশ্ন তো এই জন্য মেট্রো রেল, আগে বাস ছিল। তো বাস মানে আগে যতবার পরীক্ষা আসছে ততবার বেশিরভাগ সময়, তো দূর আমি আনসার কেন লিখি, বেশিরভাগ সময় কিন্তু বাস আসছে। তো যাই হোক, এটা মাথায় রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে বাস হোক, কথার কথা, হ্যাঁ কোনো কি বলে বাহন দিয়ে, হ্যাঁ বাহন বা যানবাহনের পরিবহনের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে বাই হয়। হ্যাঁ, এবং এটা বেশ অনেকবার পড়িয়েছিলাম। হ্যাঁ, বাই বাস, তারপর হচ্ছে আরো আছে, একটু লিখে রাখেন, এগুলো সবগুলো পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ বাই ট্রেন, তারপরে বাই বোট, আমরা বলি না জার্নি বাই বোট, আরো আছে বাই রিক্সা। হ্যাঁ, যদিও এখন রিক্সা আজীবনই থাকবে, কারণ রিক্সা ছাড়া তো ভার্সিটিতে চলতে খুব মজা লাগে, তাই না? ভার্সিটির পরিবেশে রিক্সা দিয়ে। হ্যাঁ, আচ্ছা তাহলে বাই রিক্সা, তারপরে আরো আছে বাই প্লেন, হ্যাঁ বাই প্লেন, হ্যাঁ তারপরে আরো আছে বাই এয়ার। এটা একবার পড়াইছিলাম ফ্রি ক্লাসে, যেদিন পড়াইছি এর পরের দিন পরীক্ষা চলে আসছে বাই এয়ার। হ্যাঁ, আই ওয়েন্ট টু লন্ডন বাই এয়ার, আমি লন্ডনে গেলাম বিমানে, হ্যাঁ বা প্লেনে করে, এয়ার মানে বিমান। হ্যাঁ, আরো আছে, যেমন ধরেন কথা বাই ফোন, বাই ফোন, আরেকটা আছে বাই টেলিফোন। এগুলো প্রচুর আসে, একবার যদি লিখে রাখতে পারেন সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে বেশ অনেকগুলো শিখে ফেললাম ইনশাআল্লাহ, এবং আজকে নতুন একটা পেয়ে গেলাম বাই মেট্রো রেল, নাকি মেট্রো রেল, মেট্রো রেল, তাহলে বাই মেট্রো রেল, তাহলে বাই বাস, বাই ট্রেন, বাই বোট, বাই রিক্সা, বাই প্লেন, বাই এয়ার, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, বাই ফোন, বাই টেলিফোন, প্রচুর আসে, এবং আজকে শিখে ফেললাম বাই মেট্রো রেল। বলেন, রাগ করবেন না, সত্যি করে বলেন তো ভাই, কি এটা আগে পড়াইছি না পড়াই না? বেশ কতবার লিখছি আমি আমার জীবনে, কতবার লিখছি এই জিনিসগুলো বোর্ডে, বলেন তো আগে পড়াইছি কিনা? জাস্ট যারা একটু রেগুলার ক্লাস করেন একটু ভাইকে বলেন না প্লিজ, প্রিয় ভাই বোন আমার। দেখেন আমার আগে আমার সব ভাই বোনরা আনসার করে ফেলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার জন্য না, আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করতেছি যে আপনারা পারেন সবাই আলহামদুলিল্লাহ, বা পারতেছেন। বলেন না ভাই, কি পড়াইছে আগে? পড়াইছে আলহামদুলিল্লাহ। এই ফোন এবং টেলিফোনের আগে আর্টিকেল না থাকলে বাই হবে। জাস্ট এই ফোন এবং টেলিফোনের আগে যদি কোনো কারণে, প্রিয় ভাই বোন আমার দেখেন এখানে একটু এটা দূর করে দিচ্ছি, কোনো কারণে যদি দা চলে আসে, এখানে দা চলে আসে মানে আর্টিকেল চলে আসে, তখন কিন্তু আর প্রিপোজিশন বাই হবে না, তখন কিন্তু কি হবে? ওভার হবে। দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, এবং বিসিএস এ কিন্তু এটা আসছিল। তাহলে ফোন এবং টেলিফোনের আগে আর্টিকেল থাকলে সেটা কিন্তু প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে ওভার হয়ে যাবে। ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন, ওভার দ্য ফোন, ওভার দ্য টেলিফোন। আর যদি হচ্ছে আর্টিকেলটা না থাকে, জাস্ট ডিরেক্টলি বাই হবে, বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন বাই টেলিফোন। মনে রাখার বুদ্ধি কি? নাই ফোন নাই টেলিফোন নাই রেপিয়ন ডট ডট ডট, তাহলে বাই ফোন বাই টেলিফোন, বাই ফোন মানে নাই ফোন নাই টেলিফোন, নাই ফোন নাই টেলিফোন, বাই ফোন বাই টেলিফোন। ক্লিয়ার? ভাইয়া সত্যি করে বলেন, আমি পড়াইছি কিনা বলেন? বেশ অনেকবার পড়াইছি। তারপরে দেখেন, হি দ্য ম্যান ডাইড ক্যান্সার। ক্যান্সার মানে রোগে মারা যাওয়া। কোনো সময় ক্যান্সার থাকে, কোনো সময় থাকে কলেরা, কোনো সময় থাকে ম্যালেরিয়া, কোনো সময় থাকে কি যেন এইচআইভি, কোনো সময় পরীক্ষা থাকে আপনার ওই যে করোনাকালীন সময় ছিল করোনা, তাই না? এই যে দেখেন কখনো কলেরা আসবে, ম্যালেরিয়া, এইচআইভি, করোনা, এই জিনিসগুলো চেঞ্জ হবে, জাস্ট জিনিস কিন্তু একটাই। তাহলে দেখেন ডাইডের পরে কি হয় প্রিয় ভাই আমার? রোগে মারা গেলে ডাইডের পরে কি হয়? হি ডাইড অফ কলেরা। মনে আছে? দেখেন রোগে মারা গেলে ডাইড অফ, একবার দুইবার না অনেকবার। তাহলে ডাইড অফ ক্যান্সার, দেশের জন্য মারা গেলে ডাইড ফর কান্ট্রি, অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাইড বাই অ্যাক্সিডেন্ট অথবা ডাইড ইন অ্যাক্সিডেন্ট। অবশ্যই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যদি আর্টিকেল থাকে তাহলে একরকম হবে, আর্টিকেল না থাকলে একরকম, ঠিক আছে? আর্টিকেল থাকলে ডাইড বাই এ অ্যাক্সিডেন্ট, কিন্তু আর্টিকেল না থাকলে ডাইড ইন অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? তারপরে ডাইড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত কাজ করে খেয়ে ব্যায়াম করে মারা গেলে ডাইড ফ্রম ওভার ইটিং, ডাইড ফ্রম ওভার এক্সারসাইজ, ডাইড ফ্রম কি ওভার ওয়ার্ক, সামথিং এলস, এরকম কিছু একটা।
তো যাই হোক, এটা একটা ফ্যাক্ট, এটা আমরা লিখে ফেললাম এটা। আই এম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ভাইয়া আমি স্বাধীন, মানে আমি আমার বস থেকে স্বাধীন। তো এই স্বাধীন বোঝানোর ক্ষেত্রে প্রয়োগ হয় আমার ইন্ডিপেন্ডেন্টের পরে কি হয়, অফ হয়। এবং অফ হলো আর অনেকগুলো প্রিপোজিশন আছে, মনে আছে? ডায়েড অফ, ইন্ডিপেন্ডেন্ট অফ, শোর অফ, এনশোর অফ, এশিওর অফ, এডমিট অফ, তাই না, ডিবয়েড অফ, বয়েড অফ। এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। নিবন্ধন লিখিত, হ্যাঁ ক্লাস হচ্ছে তো, ক্লাস হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন ভাই লাস্ট ফাইনালি দেখেন স্মোকিং টেলস। এটা কিন্তু আমাদের যে ওই যে কি একটা পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা নাকি না নিবন্ধন পরীক্ষা কিন্তু একটা আসছিল, ওই যে স্মোকিং ইজ, এটা ছিল নাকি, যাই হোক কি একটা ছিল, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার ব্যাখ্যায় কিন্তু এটা আছে। তো যাই হোক, আমরা জানি যে স্মোকিং আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, আর ক্ষতি করা মানে টেল আপন, ক্ষতি করা মানে কি ভাইয়া, টেল আপন। যেহেতু এখানে স্মোকিং থার্ড পারসন সিঙ্গুলার, মানে সিঙ্গুলার বলতে এখানে আনকাউন্টেবল নাউন, মানে এটা একটা জিরান্ড এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা আনকাউন্টেবল নাউন, ডট 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 সব মিলায় এটা, এই জন্য ভার্বের সাথে এসবিএস যুক্ত হয়েছে, কারণ আনকাউন্টেবল নাউন সাবজেক্ট হলে ভার্বের সাথে এসবিএস হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু না, মূলত নাউন না, এটা মূলত একটা জিরান। ঠিক আছে, কেন? কারণ এটা মূলত ছিল একটা ভার্ব স্মোক, এই স্মোকের সাথে আইনজি যুক্ত করে এটা কি করে বানানো হয়েছে ভাইয়া, নাউন বানানো হয়েছে। আমি আবার বলছি, মূলত এটা ছিল একটা ভার্ব স্মোক, মানে বিড়ি খাওয়া। সো স্মোক এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে এটা কি বানানো হয়েছে, নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে যখন নাউন বানানো হয় তখন তার নাম হয়ে যায় জিরান্ড। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যে নাউনটা হয়, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যে নাউনের জন্ম হয় সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন হয়, এবং এটার আরেকটা পরিচয় হচ্ছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে, আমি আবার বলছি, ভার্বের সাথে আইনজি যুক্ত হলে সেটা জিরান্ড হয়, জিরান্ড হয়, ইটস ফাইন, অথবা এটা নাউন হয়, এবং সেটা যদি আনকাউন্টেবল নাউন হয় এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সো সব মিলে এই সবগুলোর সাথে ভার্বটা সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্বের সাথে সাবজেক্ট সিঙ্গুলার হবে, এই জন্য এখানে এস বাই এস যুক্ত হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, কি সুন্দর একটা কথা বলছে দেখেন রুজি, জোর করে নাউন বানানো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নর্মাল নাউন কিন্তু জিরান না। দেখেন এখানে আর একটু ছোট্ট করে আরো আরো আপনাদের 30 সেকেন্ড সময় নিচ্ছি। নর্মাল নাউন গুলা কিন্তু জিরান না। খেয়াল করে দেখেন, কথার কথা আমি যদি বলি টেবিল, কথার কথা বয় অথবা গাল, খেয়াল করে দেখেন এগুলা কিন্তু জিরান না। কেন? কারণ এগুলো হচ্ছে বাই ডিফল্ট নাউন অথবা জন্মগতভাবেই নাউন। বুঝছেন কিনা? এগুলো হচ্ছে জন্মগতভাবেই নাউন। ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন এগুলোর সাথে কিন্তু কোনো আইএনজি নাই, এই জন্য এগুলো জিরান না। তো জিরান কখন হয়? তখনই হয় যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হেরে নাউন বানানো হয়। হ্যাঁ, কিন্তু নাউন হইতে চায় না। এই স্মোকিং নাউন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বাই ডিফল্ট নাউন না, জন্মগত নাউন না, এটা জোর করে বানানো হয়েছে। হ্যাঁ ছিল স্মোক, স্মোকের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে, নাউন। আর জোর করে নাউন বানালে এর নাম হয়ে যায় জেরান্ড। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তো তাহলে এটা দেখছেন, এই মোটামুটি সত্যি করে বলেন তো, এইটা এখানে কি কোনো কিছু আনকমন ছিল বলেন? মোটামুটি সবগুলাই কমন ছিল, কমন না বলেন? সাধ্যের মধ্যে না আল্লাহর রহমতে। তাহলে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু 10 থেকে 20 নম্বরের পরীক্ষায় হয়। চলেন আরেকটা দেখি, আছে? আচ্ছা, আরেকটা দেখি। এই মৎস্য অধিদপ্তর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, খুব ভালো ভালো চাকরি আলহামদুলিল্লাহ। দেখেন আওয়ার হাউস ওয়াজ অ্যাডজাসেন্ট, বেশ অনেকবার পড়ানো হয়েছে। অ্যাডজাসেন্টের সাথে কি হবে, মানে অ্যাডজাসেন্ট মানে হচ্ছে নিকটবর্তী। কেমন? নিকটবর্তী। আমি রাগ করবেন না, জাস্ট আমি আজকে আপনাদের সাহস বাড়াচ্ছি আলহামদুলিল্লাহ। এবং আজকের পর হয়তো অনেকে নিয়ত করবেন যে ঠিক আছে ভাইয়া, আমি ওয়াদা করলাম আমি 10 থেকে 20 গ্রেডের জন্য, যেহেতু বিসিএস প্রাইমারি নিবন্ধন সবই শেষ হয়ে গেছে, কবে সার্কুলার আসে সেটা আল্লাহই ভালো জানে। আসবে, আবার কবে আসে এটা শিওর না। এখন মানে 10 থেকে 20 গ্রেডের সার্কুলার কিন্তু রেগুলার চলতেই থাকে, প্রত্যেক শুক্রবার শনিবার পরীক্ষা হইতে থাকে। আপনি যদি স্ট্রংলি একটু নিয়ত করেন, দেখবেন যে আল্লাহ চান তো ইনশাআল্লাহ বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে পারবেন। সো অ্যাডজাসেন্টের সাথে কি হয় ভাইয়া, টু হয়। এবং আমি অনেকগুলো প্রিপোজিশন বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ অ্যাডজাসেন্ট টু, আমি আজকে লিখবো না। তারপর হচ্ছে কি জানো, অল্টারনেটিভ টু, এবং টু ওয়ালা প্রিপোজিশন গুলো প্রচুর আসে। অল্টারনেটিভ টু, হ্যাঁ মনে রাখেন, স্টিক টু, অ্যাডহিয়ার টু, ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, তারপর হচ্ছে বেনিফিশিয়াল টু, তারপরে আরো আছে আপনার ওই যে কি বলেন, এন্ট্রাস্টেড টু, ক্রেডিটের পরেও টু হয়, তাই না? বলেন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, নো এর পরে টু হয় নো টু বা নোন টু, প্রেফারের পরে কি হয়, টু হয়। মোটামুটি 16টা বললাম, আরো অনেকগুলো আছে, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়। তাহলে এখানে টু হবে। মাই ডটার গেটস অ্যাফ্রেড। আচ্ছা, গেট অ্যাফ্রেড মানে ভীত হওয়া বা ভয় পাওয়া। আচ্ছা, ককরোচ, ককরোচ মানে হচ্ছে তেলাপোকা। তেলাপোকা দেখলে ডটার, তাহলে মিলে যায়। বেড়া মানুষ তো ভয় পায় না, তেলাপোকা দেখলে ভয় পায় হচ্ছে বেরি মানুষ। আচ্ছা, আমাদের বোনরা ভয় পায়। তো যাই হোক, ভয় পাওয়া মানে হচ্ছে অ্যাফ্রেড অফ। সো অফ ওয়ালা আরো কিছু প্রিপোজিশন আছে, অ্যাফ্রেড অফ, শোর অফ, তারপর হচ্ছে এশিউর অফ, তাই না? মনে আছে? এডমিট অফ, ডিবয়েড অফ, বয়েড অফ, কনফিডেন্ট অফ, এখানে পেলাম আমরা অ্যাফ্রেড অফ, এগুলো প্রচুর আসে।
আচ্ছা, তারপর দেখেন এই যে আচ্ছা ড্রাউনিং ম্যান মানে হচ্ছে ডুবন্ত মানুষ, একটা মানুষ যে ডুবে যাচ্ছে পানিতে। আচ্ছা, ক্যাটস ড্যাশ এ স্ট্র মানে একটা মানে মানুষ, এটার একটা প্রবাদ বাক্য, এটার বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে একটা মানুষ যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই তার জীবনের সব কাজ চলবে। আচ্ছা, তো এখানে জাস্ট একটা খুব কমন একটা প্রিপোজিশন অ্যাট হবে, এবং এটা কিন্তু খুবই কমন ছিল। এ ড্রাউনিং ম্যান ক্যাটস অ্যাট এ স্ট্র, ক্যাটস মানে ধরে রাখা, অ্যাট এ স্ট্র মানে খড়কুটো ধরে রাখা আর কি। তাহলে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে রাখছে, এর মানে বোঝায় যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হি লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, আচ্ছা কবিতাটা সে মুখস্থ করছে। ইটস ফাইন, দেখেন লার্ন দ্য পোয়েম, লার্ন দ্য কোনো কিছুকে মুখস্থ করা মানে হচ্ছে লার্ন বাই হার্ট, পাস্ট ফর্ম হয়ে গেছে লার্নড, মানে সে মুখস্থ করেছিল কবিতাটা, ঠিক আছে। সো লার্ন বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। এবং মজার ব্যাপার হচ্ছে এটাও অনেক মানে পরিত একটা প্রশ্ন, এমন না যেটা আনকমন বা নতুন, বেশ অনেকবার আমরা কিন্তু এটা পড়েছি। তারপরে দেখেন হি ফেসড উইথ ডিফিকাল্টিস হবে এখানটাতে, এইটা হয়তো একটু আনকমন বলতে পারেন যে ভাইয়া এটা আনকমন। তাহলে ফেস উইথ ডিফিকাল্টিস মানে সে বিপদে পড়েছে বা সমস্যায় পড়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখেন মোটামুটি আল্লাহর মতো এটা কমন ছিল, অ্যাফ্রেড অফ এটা মোটামুটি কমন, এটাও কমন, জাস্ট একটা। তাহলে দেখেন বেশিরভাগ পরীক্ষা মোটামুটি কি বললাম ভাই, পাঁচটার মধ্যে দেখবেন 3-4টা কমন, আলহামদুলিল্লাহ। 1-2টা হয়তো এদিক সেদিক হইতে পারে। কমন কিনা বলেন? এই কঠিন, এই প্রশ্নটা কি কঠিন ছিল? তাই না বলেন? আল্লাহর মতে কঠিন ছিল না। এজন্য পড়বেন তো, ওয়াদা করেন ইনশাআল্লাহ নিজের জন্য না হোক, নিজের বাবা মার দিকে একটু তাকাই হলো পড়াশোনা করেন, নানা নানির দিকে তাকান, দাদা দাদির দিকে তাকান, যে আমি আমার নানিকে দাদাকে দাদিকে খেদমত করবো ইনশাআল্লাহ, তাই না? টাকা পয়সা থাকলে তো খেদমত করতে পারবেন, এলে কি করবেন বলেন? হ্যাঁ, আচ্ছা 10 থেকে 20 নম্বর লিখিত পরীক্ষা। আচ্ছা, আর্টিকেল থেকে কিছু প্রশ্ন আসছে, দেখি আর্টিকেল থেকেও কিন্তু প্রশ্ন আসে। এখানে 5 মার্ক ছিল, এবং অনেক সময় আর্টিকেল প্লাস প্রিপোজিশন মিক্স আপ হয়, হ্যাঁ, আর্টিকেল এবং প্রিপোজিশন মিক্স আপ হয়, মানে আর্টিকেল থেকে 2-3টা, প্রিপোজিশন থেকে 2-3টা, এভাবে দিয়ে দেবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বাহ অসাধারণ, খুব ভালো পোস্ট। বিমানবন্দরের চাকরি কি মানে হচ্ছে মানে সুপার চাকরি, সুপার মানে সুপার, এটা অনেকের স্বপ্ন। তো খেয়াল করে দেখেন এই চাকরি পরীক্ষাগুলো কিন্তু এভাবেই হয়, প্রিলি প্লাস রিটেন, অথবা অনেক সময় রিটেনে হয় শুধু। তো যাই হোক, মাই ব্রাদার ইজ ড্যাশ এফআরসিএস। তো খেয়াল করে দেখেন এখানে এফ হচ্ছে ভাই কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে আনসারটা কি হবে বলেন? এই আচ্ছা, মজার উপর হচ্ছে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই মনে করি এ ই আই ও ইউ, ভাওয়েল থাকলে এন হয়, তাই না বলেন? ভাওয়েল থাকলে এন হয়, তাই তো মনে করি আমরা, ভাওয়েল থাকলে কি হয়? এন হয়। কিন্তু এটা পুরোপুরি সত্য না, ভাওয়েল থাকলে এন হয় না, ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হয়। অর্থাৎ ভাওয়েল না থাকলেও এন হবে যদি উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, আবার ভাওয়েল থাকলেও এন হবে না যদি উচ্চারণটা ভাওয়েলের মতো না হয়। এই জন্য আজকের পর আমরা কখনোই বলবো না যে ভাওয়েল থাকলে এন হয়, বরং আমরা কি বলবো? ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন হয়। ভাওয়েলের মতো উচ্চারণ হলে কি হয় প্রিয় ভাই বোন আমার? এন হয়। তো খেয়াল করে দেখেন এখানে ভাওয়েল নাই কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানটাতে এন হবে। কেমনে? আমি একটু প্রমাণ দিই। যেমন ধরেন আমি যদি বাংলায় লিখি কথার কথা এফ আর সিএস, অথবা যদি আমি ইংলিশেও লিখি কথার কথা, এইটাকে বড় করে এফ মানে কিন্তু এ এফ, বুঝছেন তো? এফ আর সি এস, হ্যাঁ, এফ আর সি এস। তো খেয়াল করে দেখেন যে শুরুতে কিন্তু এ আছে, এ দেখছেন এই যে এ ভাওয়েল সাউন্ড আসতেছে অথবা এ সাউন্ড আসতেছে। আর যদি এ সাউন্ড আসে অথবা ভাওয়েল সাউন্ড চলে আসে তাহলে আর এখানটাতে কি হবে? এন হবে। তাহলে দেখেন কনসোনেন্ট থাকা সত্ত্বেও এফ কিন্তু কনসোনেন্ট, তবু এখানে এন হয়েছে, কারণ উচ্চারণটা এফ 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 ভাওয়েলের মতো হচ্ছে, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা একটা ব্যাপার। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর আই এম নট ব্যাড, দেখেন এটা কি পড়ানো হয়েছে? বেশ এমসিকিউ পড়ানোর সময় বেশ অনেকবার পড়ানো হয়েছে, 1-2বার না, তাই না? আচ্ছা, ব্যাডেড বা গুডেড মানে হচ্ছে দক্ষ বা অদক্ষ হওয়া, ব্যাডেড বা গুডেড। তাহলে আই এম নট ব্যাড এট টেনিস মানে আমি টেনিসে দক্ষ না, অথবা আমরা চাইলেই বলতে পারতাম আই এম গুড এট টেনিস, আমি টেনিসে দক্ষ। তারপরে দেখেন হি হ্যাজ নো ডেজায়ার। আচ্ছা, ডেজায়ারের পরে সাধারণত প্রিপোজিশন ফর হয়, আর ডেজায়ার ফর ফেম মানে হচ্ছে খ্যাতির জন্য আমি লোভী না, হ্যাঁ, আমাকে যে খ্যাতি কামাইতে হবে এটার জন্য লোভী না, হ্যাঁ, আমাকে মানুষের সেবা করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? মানুষের সেবা করতে হবে। আচ্ছা, তারপর দেখেন ভাইয়া হি ওয়াজ একিউজড ড্যাশ নেগলিজেন্স। আচ্ছা, একিউজ মানে হচ্ছে অভিযুক্ত করা, আর নেগলিজেন্স মানে হচ্ছে অবহেলা, মানে কোনো একটা জিনিসকে আপনি অবহেলা করছেন, এই জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। তুমি কেন অবহেলা করলা? আমার বাচ্চাটা তুমি থাকতে কেমনে বাইরে গেল, তাই না? এরকম কিছু একটা। যাই হোক, একিউজের পরে প্রিয় ভাই বোন আমার অফ হয়, বেশ অনেকবার পড়ানো হয়েছে, মনে আছে? অনেকবার বলছি, তাই না বলেন? শিওর অফ, এনশিওর অফ, এশিওর অফ, বয়ার্ড অফ, ডিবয়ার্ড অফ, তারপরে একিউজ অফ, মনে আছে তাই না? অ্যাফ্রেড অফ, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে ইনশাআল্লাহ? পরের প্রশ্নটা দেখেন, সাডেনলি হি ব্রাস্ট ড্যাশ টিয়ার। ব্রাস্ট ড্যাশ টিয়ার মানে হচ্ছে মানে বাস্ট, আচ্ছা অনেকে আনসার বলে ফেলছেন। আচ্ছা, বাস্ট ইনটু টিয়ার মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া, হ্যাঁ, কান্নায় ভেঙে পড়া বা কান্নায় ফেটে পড়া।
তাহলে সাডেনলি হি ব্রাস্ট ইনটু টিয়ার মানে কান্নায় ভেঙে পড়া, হঠাৎ করে সে কান্না শুরু করে দিল, কারণ হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসছে তার কথার কথা কেউ মানে কোনো একজন আত্মীয় স্বজন মারা গেছে, ঠিক আছে। সো এটা শোনার পর কিন্তু হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। সো সত্যি করে বলেন তবে এখান থেকে কয়টা কমন ছিল, আমি বলছি না, এবার আপনারা বলবেন প্লিজ কার কয়টা কমন ছিল, সত্যি করে একটু মন থেকে বলবেন, আমি জাস্ট অনুরোধ করছি, কারণ আজকে আমি কিন্তু ক্লাস প্লাস আপনাদেরকে সচেতন করার জন্য আসছি, বা আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য, অথবা আপনাদের হাত ধরে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য যে প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এই জিনিসগুলো কিন্তু খুব কঠিন না, বরং খুব সহজ প্রশ্নগুলো পরীক্ষা আসে, তাই না? বলেন সত্যি করে বলেন এখান থেকে কার কয়টা কমন, কার কয়টা কমন? এটা মোটামুটি অনেকের কমন। দ্রুত দ্রুত যে ভাই আমার 5টাই কমন, আলহামদুলিল্লাহ, গুড। আরে এখান থেকেও তো আপনারা থিঙ্ক করতে পারবেন যে আপনাদের 10 থেকে 20 গ্রেডের চাকরি হবে কিনা। বিশ্বাস করেন, যদি এখান থেকে মনে হয় যে আমার 4-5টা কমন, আপনি নিজেই তো ফিল করতে পারেন যে আরে আমার পরীক্ষা ভালো হবে, আমার চাকরি হবে ইনশাআল্লাহ। কয়টা কার কয়টা? ভাইয়া 5টাই পেরেছি, আলহামদুলিল্লাহ, গুড। মোহাম্মদ ইয়াওয়ের 5টা, স্বপ্না আক্তার 5টা, আমাদের লুনা ফেরদৌসি 4-5টা, আলহামদুলিল্লাহ। ইন্দু খান 4টা পেরেছে, আলহামদুলিল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ, সবই কমন, এমএসটি চায় না, আলহামদুলিল্লাহ। দেখছেন? তাহলে আপনারা 10 থেকে 20 নম্বরের জন্য খুব জোরালোভাবে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 3টা আমিনুল ভাইয়ের 3টা, আলহামদুলিল্লাহ। সাবরিনা আফরিন 3টা, সরি সব কয়টা, মানে কি আলিমা 4টা, দেখছেন? আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, মানে যাদের মোটামুটি এরকম ধরনের কথার কথা 3টা 4টা বা 5টা কমন, তারা ধরতে পারেন যে আল্লাহ চান তো আপনার অবস্থাটা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু সামনে যাই। তাহলে এখানে কি একটা বিষয় খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার, খেয়াল করছেন কি না? এখানে জাস্ট একটা আর্টিকেল ছিল আর বাকি 4টা কিন্তু ছিল প্রিপোজিশন। ভাই যেটা বলছিলাম যে আর্টিকেল প্লাস প্রিপোজিশন কিন্তু মিক্স আপ হয় অনেক সময়, শুধু পিওর আর্টিকেল, শুধু পিওর প্রিপোজিশন থেকে 5 10 নাম্বার দিয়ে দেয়, এবং অনেক সময় দুইটা মিলিয়ে কিন্তু 5 মার্ক দেয়। এখানে কিন্তু একটা আর্টিকেলে ছিল, যাই হোক সমস্যা নেই। ফিল ইন দ্য ব্যাক। আচ্ছা, এটা কোথায় আসছে দেখে আগে, মৎস্য অধিদপ্তর, হ্যাচারি অ্যাটেন্ডেন্ট 2024 সাল। দেখেন এই প্রশ্নগুলো কি খুব কঠিন, দেখেন কে কয়টা পারেন ইনশাআল্লাহ, কে কয়টা পারেন, দ্রুত দ্রুত, রাগ করবেন না। আজকে কিন্তু ভাই আপনাদের ফিলিংসকে জাগ্রত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে ওয়াদা করতেই হবে আমার সাথে যে ভাইয়া ইনশাআল্লাহ ওয়াদা করলাম বা নিয়ত করলাম ইনশাআল্লাহ পড়াশোনা করবো ভাইয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু 10 থেকে 20 গ্রেডের খুব সুন্দর এবং নতুন একটা কোর্স আছে আলহামদুলিল্লাহ, যেখানে আপনি খুব গুছানোভাবে প্রস্তুতি নিতে পারবেন। একদম নতুন একটা কোর্স, একদম নতুন একটা কোর্স। কারণ 10 থেকে 20 গ্রেডের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় বাধা যেটা হচ্ছে আমরা সিলেবাসটা জানি না, কি পড়তে হবে বাংলায়, কি পড়তে হবে ইংরেজিতে, কি পড়তে হবে মানে ম্যাথের জন্য, বা কি পড়তে হবে জিকের জন্য, কোন জায়গাগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোন কোন পরীক্ষাগুলো প্রিলি হয়, রিটেন হয়, কোনটা দুইটাই হয়, কোনগুলো শুধু রিটেন দিয়ে ভাইবা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু একদম নতুন একটা কোর্স আছে 10 থেকে 20 গ্রেডের, এবং এই কোর্সে কিন্তু একদম পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে অ্যারাউন্ড আপনার 3.5 মাস থেকে 4 মাস হয়তো লাগবে সর্বোচ্চ। এই 3 থেকে 4 মাস যদি আপনি আল্লাহ চান তো লেগে থাকতে পারেন, দেখবেন যে মানে 10 থেকে 20 গ্রেডের পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। আর একবার সিলেবাস শেষ হলে আপনার আর কি আটকায়, তারপর শুধু রিভিশন দিলে দেখবেন যে আল্লাহ চান তো পারবে। আচ্ছা, এটা বলেন এক্স্যাক্টলি, এটা অনেকবার পড়ানো হয়েছিল। দেখেন রিচ, এই যে রিচ, এটা কিন্তু ভাই অ্যাডজেক্টিভ। তাহলে আপনি যদি বলেন রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটা কিন্তু 100% ভুল হবে। কেন? কারণ অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে ব্যাপারটা হচ্ছে ভাই এখানে কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরেন কথা রিচ মানে হচ্ছে ধনী। রিচ মানে কি ভাইয়া? ধনী। কিন্তু এই অ্যাডজেক্টিভের আগে যদি আপনি আর্টিকেল দা দিয়ে দেন তাহলে সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হয়ে যাবে। শুধু রিচ মানে ধনী, মানে একজন ধনীকে বোঝায়, কিন্তু দা রিচ মানে ধনীরা, তার মানে পৃথিবীর সব ধনীকে বোঝায়। এমন আরো অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরেন পুর, এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা মানে হচ্ছে একজন ধনীকে মিন করে, ঠিক আছে। আই এম পুর, আমি গরিব বা ফকিন্নি। কিন্তু এটা যদি আপনি দা দিয়ে দেন এর মানে হচ্ছে ভাইয়া গরিবরা। আরো আছে, যেমন ধরেন কথা ব্লাইন্ড মানে একজন কানাকে বোঝায়, কিন্তু দা ব্লাইন্ড মানে কানারা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা রাগ করেন না, কানিরা। আচ্ছা, তারপরে আরো আছে ব্রেভ মানে ভাইয়া একজন সাহসীকে বোঝায়, কিন্তু দা ব্রেভ মানে সাহসী রা। পায়াস, PIOUS, পায়াস মানে একজন ধার্মিককে মিন করে, কিন্তু দা পায়াস মানে ধার্মিক রা। তাহলে এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে, সব অ্যাডজেক্টিভ না, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো লিখছি মোস্টলি এইগুলোর সাথে আপনি যখন আর্টিকেল দা ব্যবহার করবেন তখন সেটা কাউন্টেবল প্লুরাল নাউন হবে, এবং কাউন্টেবল প্লুরাল নাউন হওয়ার কারণেই ভার্বটা আর হইছে, ঠিক আছে। ভাইবেন না রিচের কারণে আর হইছে, রিচ অ্যাডজেক্টিভের কারণে আর হয়নি। এটার আগে একটা দা আছে, এবং দা রিচ মানে ধনীরা। তাহলে পৃথিবীতে একজন দুজন ধনী না, কোটি কোটি ধনী, কোটি কোটি মানুষ ধনী, এই জন্য এখানে ভার্বটা কি হবে? আর হবে। তারপরে ইউ আর ড্যাশ নজরুল, যদিও আমরা জানি প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে আপনি যদি কখনো কারোর সাথে কাউকে তুলনা করেন সেক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ বসে। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে ইউআরএল নজরুল মানে ইউ আর লাইক নজরুল, মানে তুমি নজরুলের মতো, ঠিক আছে। তাহলে ইউআরএল নজরুল আই সি।
অথবা ইউ আর এ রবীন্দ্রনাথ, ইউ আর এ সক্রেটিস, তাই না? ইউ আর এ ডট 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 সামওয়ান এলস। আপনি কারোর সাথে তুলনা করলেই আর্টিকেল এ হবে, এবং ওই প্রপার নাউনটা তখন প্রপার নাউন হবে না, তখন এটা কমন নাউন হয়ে যাবে। এই প্রপার নাউনটা এখন কমন নাউন হয়ে যাবে। কেন? কারণ কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। ঠিক আছে, যাই হোক, দিস ইজ ড্যাশ ভেরি চার্মিং সাইট, মানে বলা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দৃশ্য। তার মানে এটা কয়টা দৃশ্য হইতে পারে? এটা একটা দৃশ্য, আর একটা হইলে এ হবে। তাহলে দিস ইজ এ ভেরি চার্মিং সাইট, এটা খুবই সুন্দর একটা দৃশ্য। পলাশ ইজ ড্যাশ আর্টিস্ট, এটা একটা বুদ্ধিদীপ্তিক প্রশ্ন। এটার জন্য কোনো সূত্র দরকার নেই, জাস্ট বুদ্ধি খাটাইতে হবে। সেটা কি? একজন মানুষ কয়জন ডাক্তার হয়? একজন ডাক্তার। আচ্ছা, একজন মানুষ কয়জন ইঞ্জিনিয়ার হয়? একজন ইঞ্জিনিয়ার। একজন মানুষ যদি চোর হয়, কয়জন চোর হইতে পারে? একজন চোর। ভালো হইলে কয়জন ভালো মানুষ হইতে পারে? একজন ভালো মানুষ। তাহলে একজন মানুষ যদি আর্টিস্ট হয়, কয়জন আর্টিস্ট হইতে পারে? তাহলে একজন মানুষ একজন আর্টিস্ট হইতে পারে। তাহলে একজন মানুষ কয়জন আর্টিস্ট হবে? একজন আর্টিস্ট। তাহলে একজন আর্টিস্ট, আমরা ইংরেজি পারি না, এটা হইতে পারে, কিন্তু এইটুকু ইংলিশ পারবো না ইনশাআল্লাহ। একজন আর্টিস্ট ইংলিশ কি? এ আর্টিস্ট, এ আর আর্টিস্ট। তার মানে পলাশ ইজ এ আর্টিস্ট, কিন্তু এখানে এ থাকার কারণে এটা এন হয়ে যাবে আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে পলাশ ইজ অ্যান আর্টিস্ট, পলাশ একজন আর্টিস্ট। অনেস্টি ইজ, এখানে দেখেন ইএসটি যদি থাকে, শুধু এসটি, অথবা যদি থাকে ইএসটি, অর্থাৎ আমরা আরো সহজ করে বলতে পারি, যদি থাকে সুপারলেটিভ সেক্ষেত্রে আর্টিকেল দা বসে। সুপারলেটিভ থাকলে সাধারণত আর্টিকেল কি হয়? দা বসে। সুপারলেটিভ থাকলে আর্টিকেল দা বসে। এখানে কার কয়টা কমন ছিল একটু যদি প্লিজ বলতেন। এখানে কার কে কয়টা পার্সেন্ট বা কার কয়টা কমন পড়ছে একটু দ্রুত। 5 আউট অফ 5। মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, গুড। 5টার মধ্যে 5টা। মিষ্টি চায়না 4টা পড়ছি, আলহামদুলিল্লাহ, গুড। ভাই একটু দ্রুত একটু কমেন্ট করেন, কে কয়টা পার্সেন্ট। জাস্ট এখান থেকে নিজেকে আন্দাজ করেন যে ভাইয়া আমার তো মনে হয় 10 থেকে 20 মার্কের পরীক্ষা দিলে আমি তো আল্লাহ চান তো ইনশাআল্লাহ ভালো করবো বা পাস করবো। জাস্ট এটা ফিলিংস ভালো লাগবে ইনশাআল্লাহ। দ্রুত। স্যার আমার সি নাম্বারটা কি দা হলে কি ভুল হবে? সি নাম্বারটা, দিস ইজ দ্য ভেরি চার্মিং সাইট। না, এখানে সি নাম্বারে দা দেওয়া দরকার নাই। এই কারণে প্রিয় ভাই বোন আমার, ন্যাচারালি আমরা যখন একটা দৃশ্য দেখি তখন দেখেন আমার মুখ দিয়ে কিন্তু অটো শুদ্ধ বের হয়ে গেছে। কেমনে? আমি কি বলছি? ন্যাচারালি আমরা যখন একটা দৃশ্য দেখি, দেখছেন মুখ দিয়ে একটা বের হয়ে যাচ্ছে। তার মানে যখন আমরা একটা দৃশ্য দেখি তখনই আমরা বলি দৃশ্যটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর। ঠিক আছে, এই জন্য ভাইয়া দিস ইজ এ ভেরি চার্মিং সাইট। ঠিক আছে ইনশাল্লাহ, এটা খুবই আকর্ষণীয় একটা সাইট বা দৃশ্য। আলহামদুলিল্লাহ 5টা হয়েছে। নীলিমা, গুড, মাশাআল্লাহ। হাবিবুর রহমান 3টা 4টা, বেশিরভাগের 3টা 4টা, এবং অনেকের 5টা। তার মানে আপনাদের অবস্থান খুব ভালো, আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, মৎস্য অধিদপ্তর 60 মধ্যে কাম করে অপারেটর আসছে। মাই ফ্রেন্ড হোলস, আমার বন্ধু ধারণ করে ড্যাশ আ ইউনিক পজিশন, একটা ইউনিক অবস্থান। একটু খেয়াল করে দেখেন, এখানে জাস্ট একটা বিষয় না বললেই নয়, কিছু উচ্চারণ আছে। যেমন ধরেন কথার কথা, আমি একটু দেখাই দিলে সুবিধা হবে। ধরেন কথার কথা অ, তারপর হচ্ছে আ, তারপর হচ্ছে রশ্মি, তারপর হচ্ছে উ, তারপর আরো আছে এ, আরো হচ্ছে এ, আর হচ্ছে উ। এই ধরনের উচ্চারণ যদি হয় প্রিয় ভাই বোন আমার, বাংলায় যদি এই ধরনের উচ্চারণ হয়, তাহলে আর্টিকেলটা ভাইয়া এন না বসে, এন বসার পরিবর্তে সাধারণত এ ব্যবহৃত হয়। তার মানে যদিও ভাওয়েল থাকে তবু আপনি এন ব্যবহার করতে পারবেন না যদি উচ্চারণটা অ আ ই ও এ ও আ এরকম হয়। অথবা আরো 4টা উচ্চারণ রয়েছে, যেমন ধরেন কথা একটু বুঝে দিচ্ছি তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে, ভাই বোনদের বুঝতে ইনশাআল্লাহ। এই যে ইউ, ইয়া, তারপর হচ্ছে ওয়া, ওয়ে, এই 4টা যদি উচ্চারণ হয় প্রিয় ভাই বোন আমার, তাহলে এই উচ্চারণগুলো এবং এই উচ্চারণগুলো ইউ, ইয়া, ওয়া, ওয়ে। যেমন ধরেন ইউ মানে কি ভাইয়া? এই যে ইউ মানে ইউনিক, তারপরে ইউ মানে হচ্ছে ইউনিয়ন, ইউ মানে হচ্ছে ইউনিভার্সিটি, তারপরে ইউ মানে হচ্ছে আপনার ইউনিভার্সাল, এরকম। ইয়া মানে কি ভাইয়া? ইয়া মানে হচ্ছে ইয়ার। আর এখানে ওয়া মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখানে ওয়ে মানে হচ্ছে ওয়েস্টার্ন। এইরকম যদি উচ্চারণ হয় প্রিয় ভাই বোন আমার, তাহলে আর্টিকেল এদের পূর্বে সাধারণত এন বসে না, ভাওয়েল থাকলেও এন বসে না, এই হয়। এটাই ব্যতিক্রম, ভাওয়েল থাকলেও এন বসাইতে পারবেন না, আপনাকে এ বসাইতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি বলি মাই ফ্রেন্ডস হোল্ডস ইউনিক পজিশন, ইউর মতো উচ্চারণ হচ্ছে, এই যে ইউনিক, ইউর মতো উচ্চারণে এন বসানো যায় না, ভাওয়েল আছে তবু এন বসাইতে পারবেন, ভাওয়েল থাকলেও এন বসাইতে পারবেন না, আপনাকে এ বসাইতে হবে, এখানে এ বসাইতে হবে। তারপর খেয়াল করে দেখেন, মাই মাদার গ্যাভ মি 1 টাকা, জাস্ট একটা রুলস থেকে দেখেন কয়টা প্রশ্ন কমন আসছে। এখানে কিন্তু আমরা জাস্ট একটা রুলস বলছি, হ্যাঁ, একটা রুলস থেকে দেখেন কয়টা প্রশ্ন কমন, কয়টা আনসার করি আমরা। এই যে 1, তাহলে দেখেন এই যে ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, এই যে ওয়ার মতো উচ্চারণ হলে ভাওয়েল আছে ও তবু এন দিতে পারবেন না, এ দিতে হবে। দ্য কিং লেফট অ্যান্ড এয়ার, এই উচ্চারণটা খুবই মজার, আপনারা গুগলে সার্চ দেন, উচ্চারণটা করতে পারবেন কিনা, মানে আমিও নিজেই করতে পারি না। এয়া, আয়া মানে এরকম আমেরিকান স্টাইল এয়ার, মানে উত্তরাধিকারী,
আর এমনিতে নর্মাল ব্রিটিশ মানে ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী উচ্চারণ হবে এয়া এয়া এরকম কিছু। তাহলে দ্য কিং লেফট অ্যান্ড এয়া। তাহলে খেয়াল করে দেখেন এখানে একটা মজার ব্যাপার, এই যে এখানে এইচ আছে বা কনসোনেন্ট আছে, কিন্তু এই কনসোনেন্ট থাকা সত্ত্বেও আপনাকে এখানটাতে একটা জিনিস একটু দেখাই দিচ্ছি আমি, এইটা প্রিয় হয়ে আমার এন হবে। এই উচ্চারণ যদিগুলো হয় অ আ ই ও এ ও, এই উচ্চারণগুলো হলে এন হবে, কিন্তু যদি উচ্চারণগুলো এই চারটা উচ্চারণ হয় তাহলে কিন্তু এ হবে। খুব খেয়াল করেন। তাহলে দেখেন এই যে এয়ার, এই উচ্চারণ কিন্তু এয়া, এই যে এয়া উচ্চারণটা কি ভাইয়া এয়া, আর আমেরিকান স্টাইল অনুযায়ী এয়ার। তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানটাতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও জাস্ট এন হবে। তাহলে এখানে খুব মনে রাখেন প্রিয় ভাই বোনেরা, আমি আবার বলছি, ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না। ভাওয়েল থাকলেও এটা হচ্ছে ভাওয়েল থাকার রুলস, মানে ভাওয়েল থাকলেও আপনি এন দিতে পারবেন না, এই দিতে হবে। এটা হচ্ছে কনসোনেন্ট। খুব খেয়াল করেন, একটা বিপরীত কনসোনেন্ট থাকলে, তার মানে কনসোনেন্ট থাকলেও আপনাকে এন দিতে হবে। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, এই দুইটা রুলস লিখে রাখেন। বিলিভ মি, এই দুইটা রুলস দিয়ে দেখবেন যে আল্লাহ চান তো অনেক পরীক্ষা অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। একটা হচ্ছে ভাই ভাওয়েল থাকলেও এন দিতে পারবেন না, এ দিতে হবে, এ দিতে হবে, এ দিতে হবে। আর হচ্ছে কনসোনেন্ট থাকলেও এন দিতে হবে, কনসোনেন্ট আছে তবু এন দিতে হবে। এটা হচ্ছে সেইটা, দেখেন এই যে কনসোনেন্ট আছে তবু এন দিতে হবে, কারণ উচ্চারণটা এই যে এ আছে এখানটাতে। তারপরে দেখেন আয়রন ইজ ইউজফুল মেটাল, এই যে এখানে আবার ভাওয়েল আছে কিন্তু উচ্চারণটা ইউজফুল, ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সিটি। হ্যাঁ, এই জন্য ভাইয়া এখানে আবার কি হবে, এ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দুইটা রুলসেরই কিন্তু প্রশ্ন চলে আসছে আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে ভাওয়েল থাকলেও এন দিতে পারবেন না, আর একটা হচ্ছে কনসোনেন্ট থাকলেও এন দিতে হবে। ওকে ফাইন। আর ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর যাই হোক কথার কথা আপনি যদি বলেন কথার কথা ওয়েল, অথবা কথার কথা মিল্ক, অথবা যদি বলেন যে কথার কথা ওয়াটার, এইগুলোর পূর্বে আপনি চাইলেও কি বলতে পারবেন যে এ ওয়েল, এ ওয়াটার, এ মিল্ক, চাইলেও আপনি এ দিতে পারবেন না। আপনি চাইলেও কি এটার পূর্বে এন দিতে পারবেন না, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে তো এ এন দেওয়া যায় না। জাস্ট এটা একটা বুদ্ধি, এটা সূত্র দরকার নেই। এ ওয়েল, এ মিল্ক, এ ওয়াটার এমন আসলে বলা যায়, তাই যেখানে আনকাউন্টেবল নাউন সেখানেই আছে দা, সেখানে আছে কি ভাইয়া দা। আর্টিকেল যদি বসাইতে হয় দা বসাইতে পারবেন, কিন্তু এন বসাইতে পারবেন না। তো ওয়াটার স্পষ্ট আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে নিশ্চয় দা বলবে। এবং মজার ব্যাপার হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসানো যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দা ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার, সব পুকুরের পানি পরিষ্কার না, এই পুকুরের পানি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে দা হবে। তাহলে দা ওয়াটার অফ দিস পন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, এখানে কার কয়টা কমন ছিল একটু দ্রুত প্লিজ, এখানে কার কয়টা কমন? এখানে কিন্তু বিশ্বাস করেন যে দুইটা রুলস লিখে দিলাম, এই দুইটা রুলস দিয়ে আপনি অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা রুলস সলভ করে দিলাম ইনশাআল্লাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা রুলস সলভ করে দিলাম ইনশাআল্লাহ। একটু প্লিজ এই দুইটা রুলস কি লিখে রাখছেন? যারা লিখেছেন তারা কমেন্টে ডান লিখেন বা ডি লিখেন যে ভাই লিখা ডান। দ্রুত এই দুইটা রুলস লিখে রাখেন। ভাওয়েল থাকলেও এন দেওয়া যাবে না, এ দিতে হবে। কনসোনেন্ট থাকলেও এন দিতে হবে। অ আ ই এগুলো একটু লিখে দিচ্ছি, দাঁড়ান আমি কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এখানে কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি ভাওয়েলের, কনসোনেন্টের। যেমন ধরেন অ দিয়ে অনেকগুলো হয়, অনেস্ট, তারপরে অনারেরি, অনারেরি, ঠিক আছে, অনেস্ট, অনারেরি, তারপরে এটা, তারপরে হচ্ছে ই দিয়ে ধরেন আপনার এই যে ইউজফুল, হ্যাঁ, ইউনিয়ন, এগুলা। তারপর দেখেন এই যে দেখেন এখানটাতে এ দিয়ে চিন্তা করেন এয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন কথার কথা আপনার যদি ই দিয়ে চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার কি দাঁড়ায় এখানে, অনেস্ট। আরেকটা আছে আওয়ার, ও দিয়ে যদি চিন্তা করেন তাহলে আওয়ার, এই যে এইচ ও ইউ আর, কিন্তু আপনাকে দিতে হবে কি ভাইয়া, এই যে দেখছেন কনসোনেন্ট আছে তবু এন দিতে হবে, এন আওয়ার, এন অনারারি, এন অনেস্ট, ঠিক আছে। এবং এ দিয়ে এটা তো আমরা লিখে দিলাম আগে এয়ার, এইচ ই এ আর, এটার উচ্চারণ কিন্তু কি হবে ভাইয়া, এয়ার। তাহলে এন এয়ার, তাহলে এখানে এগুলো সবগুলো কিন্তু কনসোনেন্ট আছে, তবু কি হবে, এন হবে। তবু কি হয়েছে ভাইয়া, এন হয়েছে। তবু কি হয়েছে, এন হয়েছে। আরেকটা আছে যেমন এটা, এই যে ই দিয়ে আরেকটা আছে ভাইয়া, এই যে এখানে লিখে দিবে ইজি, EASY, যদি এটা ভাওয়েল আছে ইজি, এরকম আর কি। হ্যাঁ, তাহলে এগুলা অনেক পড়িয়েছেন আলহামদুলিল্লাহ, পাঁচটাই হয়েছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখাই আজকে শেষ করে দিচ্ছি। ট্রান্সলেশন থেকে একটা দেখাই দিচ্ছি, যেহেতু অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। দেখেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রিপোজিশন থেকে দেখাইলাম, আর্টিকেল থেকে দেখাইলাম, এখন ট্রান্সলেশন থেকে একটা দেখাই যে কি ধরনের ট্রান্সলেশন আছে। রেডি সবাই, রেডি। হোমের পূর্বে কি পড়বে? হোমের পূর্বে এ ভাইয়া, হ্যাঁ, হোম তো ভাইয়া হচ্ছে আপনার কি বলে, এটা তো এইচ এর মতো উচ্চারণ হচ্ছে, এইচ এর উচ্চারণ এইচ এর মতো হইলে এ বসে। হ্যাঁ, আচ্ছা ভাই একটু ট্রান্সলেশন দেখাবো, বলেন না দ্রুত। পাঁচটাই হচ্ছে আলহামদুলিল্লাহ, পাঁচে পাঁচ, বেশিরভাগই পাঁচটা পাঁচটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই এটা একটু বলেন না, ট্রান্সলেশন দেখাবো, রেডি?
এটা দেখার পর কিন্তু আবার ছিছি বললেন না স্যার, ছি 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 ছি, এত সহজ প্রশ্ন আসে আর আমরা পড়ি না স্যার, আমরা পড়লে তো স্যার আমরা পারতাম। আচ্ছা ঠিক আছে, দেখেন এই দেখেন এটা কি টেস্টের মধ্যে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, ফন্ট ভেঙে গেছে, তার কোনো সমস্যা নাই ভাই, লিখে দিচ্ছি, টেনশন নাই প্রিয় ভাই বোন আমার। পাগলারা, পাগলিরা, ও পাগলিরা। আচ্ছা ভাই লিখে দিচ্ছি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান একটু সময় দেন ভাইকে। এখানে 1 নম্বর প্রশ্ন যেটা, এটা হচ্ছে ভাই লিখে দিচ্ছি, কোনো টেনশন নাই প্রিয় ভাই বোন আমার। এটা হচ্ছে আমি যদি রাজা হতাম, এই যে দেখছেন এটা দেখেই তো বুঝে লিখছেন মনে হয়। আমি যদি রাজা হতাম, দেখেন তো পারেন নাকি ইনশাআল্লাহ। দূর, আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম, দেখেন তো এটা পারবেন ইনশাআল্লাহ। ইংলিশ এইগুলো আসছে ভাই পরীক্ষায়, দেখেন আপনারা কি বলবো মানে দেখেই মনে হচ্ছে, ছি মনে হচ্ছে না। তারপর আরেকটা আছে, তোমার সাহায্য আমার দরকার নেই, তোমার সাহায্য আমার দরকার নেই। দেখেন এটা হচ্ছে ভাই তোমার সাহায্য আমার দরকার নেই, দেখেন তো এগুলো পারবেন ইনশাআল্লাহ। তোমার সাহায্য আমার দরকার নাই, আমার দরকার নাই, তো কি দরকার, কিছুই লাগবে না তোমার, তাই না? রাগ করে অনেক সময় আমরা বলি যে তোমার সাহায্য আমার দরকার নেই। আচ্ছা এটা কি ছিল ভাইয়া? পৃথিবী সূর্যের দৌড়, দেখেন না সবগুলা কত সহজ সহজ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দেখেন তো পারবেন নাকি ইনশাআল্লাহ। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। একজন লিখছে ইফ ওয়ার কিং, না ইফ ওয়ার কিং কখনোই হয় না প্রিয় ভাই বোন আমার। ইফ ওয়ার এটার মানে হচ্ছে আমি যদি রাজা হতাম, এটা লিখতে হবে না। আচ্ছা তারপর দেখেন এখানে সবাই ট্রাই করেন ইনশাআল্লাহ, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ এত সহজ সহজ পরীক্ষায় প্রশ্ন আসে, আমার ভাই বোনরা কেন যেন পড়ে না। আল্লাহ যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, এটা একটা প্রশ্ন ছিল। আর তিনি একজন পণ্ডিত ব্যক্তি, এটা ছিল ভাই তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তিনি একজন পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তাই নয় কি, বা তাই না, এরকম কিছু একটা ছিল। কি ছিল? তাই নয় কি, তাই নয় কি, এইগুলো। তো সত্যি করে বলেন, রাগ করিয়েন না, এটা পারবেন না ইনশাআল্লাহ। আমি যদি রাজা হতাম, জীবনে কয়বার পড়ছেন বলেন? আমি যদি মানে আই উইশ, আই উইশ মানে আমি যদি, ঠিক আছে, আই উইশ, তারপরে আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং। আপনি চাইলেও আই ওয়ার কিং লিখতে পারবেন না, কেন? কিং হচ্ছে আনকাউন্টেবল, সরি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না, অবশ্যই আর্টিকেল দিতে হবে। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, অথবা আপনি চাইলে এটা এভাবে করতে পারতেন যে ইফ আই ওয়ার এ কিং, কিন্তু যেহেতু এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, মানে অফকোর্স আপনাকে দিতে হবে, আপনি দুইভাবে করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আই উইশ আই ওয়ার কিং অথবা ইফ আই ওয়ার এ কিং, জাস্ট মনে রাখতে হবে একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এখানে খেয়াল করে দেখেন, আই উইশ আই ওয়ার কিং, এটা হচ্ছে ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আপনি যদি লিখেন ইফ আই ওয়ার এ কিং, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ আই ওয়ার এ কিং, এটাকে যদি চেঞ্জ করেন তাহলে ইফ কে ভাঙাইলে হয় আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন আমার তোমার সাহায্যের আমার দরকার নাই, তাহলে আমার দরকার নাই মানে কি? আই ডু নট নিড। আমার দরকার নাই মানে আই ডু নট নিড, আমার দরকার নাই মানে আই ডু নট নিড। আগে বাক্য লিখবেন, আগে সাবজেক্ট লিখবেন, পরে ভার্ব লিখবেন, সিকোয়েন্স অনুযায়ী যাবেন, তাহলে সুবিধা হবে। তারপরে অবজেক্ট লিখবেন, সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট লিখে ফেললাম, ভার্ব লিখে ফেললাম, তারপরে অবজেক্ট লিখবো। তাহলে অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? আমাদের কি দরকার নাই? তোমার সাহায্যের দরকার নাই, হ্যাঁ তোমার সাহায্যের দরকার নাই। তাহলে সাহায্য, তোমার সাহায্য ইংলিশ কি? ইউর হেল্প। তাহলে আই ডু নট নিড ইউর হেল্প, আই ডু নট নিড ইউর হেল্প, আই ডু নট নিড ইউর হেল্প। তারপর দেখেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা পারে না এমন কি আছে বলেন? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস রাউন্ড দ্য সান, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। যেমন কর্ম তেমন ফল, এটা সবাই পারেন। অ্যাজ ইউ সো, না এটা সো ইউ রিপ, সো ইউ রিপ। এই মজার ওয়ার্ড গুলোর কিন্তু অর্থ আছে, দেখেন এই সো মানে হচ্ছে বীজ বপন করা, আর রিপ মানে হচ্ছে ফসল কাটা। তার মানে আপনি যেমন বীজ বপন করবেন তেমনই ফসল কাটবেন, তার মানে যেমন কর্ম তেমন ফল। ক্লিয়ার? তিনি একজন পণ্ডিত ব্যক্তি, তিনি মানে কি? তিনি মানে হি, তাই না বলেন? তারপরে একজন মানে কি? হি ইজ এ, মানে তিনি হয় একজন। তারপরে কি? পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত মানে কি? ব্যক্তি মানে কি যেন ভাই আমরা সবাই জানি? ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি। তাহলে এখানে একটা কমা দিবেন। তারপরে তাই নয় কি, এটা ট্যাগ কোয়েশ্চেন চাইছে, তার মানে ইজ, এই যে এখানে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য ইজ দিতে হবে, তারপরে পজিটিভ থাকলে নেগেটিভ মানে একটা নট দিতে হবে, ইজ নট, তারপরে দিতে হবে সাবজেক্টকে পিছনে, ইজ নট হি, একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি ইজ এ ম্যান অফ লেটার্স,
ইজেন্ট হি? তিনি একজন কি জানো পণ্ডিত ব্যক্তি, তাই নয় কি? এরকম কিছু বোঝাচ্ছে আর কি। আচ্ছা সত্যি করে বলেন তো, রাগ করিয়েন না এখানটাতে, জাস্ট এই ট্রান্সলেশনে 5টার মধ্যে কয়টা আনকমন, কয়টা কঠিন, আর কয়টা পারার মতো আল্লাহর রহমতে? বলেন ভাইয়ের কথা, রাগ করবেন না প্লিজ, জাস্ট আমাকে একটু বলেন তো। এই যে আমি চিলাচিলি করে শুরু থেকে বারবার বলতেছি যে এই প্রশ্নগুলো আসলে খুব কঠিন না প্রিয় ভাই বোন আমার, একদম সহজ সহজ প্রশ্ন আসে, বেশিরভাগ পরীক্ষায় সহজ সহজ প্রশ্ন আসে, বেশিরভাগ পরীক্ষায় সহজ সহজ প্রশ্ন আসে। আমি কষ্ট পাইছি আজকে আপনারা সবাই শেয়ার করেন নাই। আরে ভাই শেয়ার করে যদি ক্লাসটা আপনার টাইমলাইনে রেখে দেন, চাইলে কালকে তো একবার দেখতে পারবেন, পরে একবার দেখতে পারবেন, পরীক্ষার আগে চাইলে একবার দেখতে পারবেন। এজন্য সবাই শেয়ার করে ক্লাসটা রেখে দেওয়া উচিত, এটা আমার খেয়াল। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই শেয়ার করে যদি ক্লাসটা আপনার টাইমলাইনে রেখে দেন, চাইলে এই দেখেন সবগুলি পারার মতো, আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ। 4টা কমন, হ্যাঁ 4টা পারছি বস, থ্যাংক ইউ সো মাচ, সবগুলো পারার মতো। রাগ করেন না, এখানে কঠিন ছিল। জাস্ট আমি আজকে আর পড়াচ্ছি না, যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে। জাস্ট আমি আজকে আপনাদের একটু ফিলিংসটা জাগ্রত করার জন্য একটু দেখাই তো, দেখেন তো। ও রে সরি নাই গো। আচ্ছা আমি একটু পড়ে শোনাই দিচ্ছি, দেখেন পারার মতো কিনা। এখানে দেখেন এটা আসছে কোথায়, এই যে মৎস্য অধিদপ্তরে, দেখেন পারার মতো কিনা শুধু একটু বলবেন, আমি জাস্ট এটা বলেই শেষ করে দিচ্ছি। এগুলো সব পারবেন ইনশাল্লাহ, আপনাদের সময় আর নষ্ট করবো না, একটু বলেন। এখানে ছিল ভাইয়া আপনার মোবাইল ফোনটি বন্ধ করুন, মানে সুইচ অফ ইউর ফোন। আচ্ছা এখানে যেটা ছিল সদা সত্য কথা বলবা, তার মানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এইখানটাতে কি ছিল রে এটা? আচ্ছা এখানে ছিল ভাইয়া আমার ঠান্ডা লেগেছে, তাহলে আই হ্যাভ গট আ কোল্ড। তারপরে এখানে ছিল অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। মানে সবগুলো পারার মতো। এখানে কি ছিল রে? মানুষ মাত্রই ভুল, টু এয়ার ইজ হিউম্যান, টু এয়ার ইজ হিউম্যান। কি বলবো আর বলেন, মানে সবগুলোই পারার মতো, তাই না বলেন? এই যে দেখছেন অনেকে, আমি বলার আগে আমাদের আবুদত ভাইয়া আনসার করে দিয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়াকে, আল্লাহ অনেক ভালো রাখেন। সুইচ অফ ইউর ফোন, তাই না? মানে সব পারার মতো। দেখেন এখানে আরেকটা পেজ আছে, দেখেন এই যেখানে কি ছিল। আচ্ছা এখানে ছিল মেয়েটি কথা না বলে থাকতে পারে না, কোনো একটা কাজ আমরা না করে পারি না, সেটা বোঝানোর জন্য কি হয় প্রিয় ভাই বোন আমার? ক্যানট, ক্যানট বাট হয়, ক্যানট দূর বেটা, ক্যানট বাট হয়। অথবা আমরা ব্যবহার করতে পারি ক্যানট হেল্প, ক্যানট হেল্প। ক্যানট বাট দিলে এরপরে ভার্বের বেস ফর্ম দিব, আর ক্যানট হেল্প দিলে এরপরে ভার্বের সাথে আমরা আইএনজি দিব, এইটুকু পার্থক্য। কোনো কিছু না করে পারি না এরকম মিন করতে। তাহলে মেয়েটা কথা না বলে থাকতে পারে না, তার মানে মেয়েটা মানে দা গার্ল, দা গার্ল, পারে না মানে ক্যানট বাট, কথা না বলে মানে টক, শেষ। তাহলে দা গার্ল ক্যানট বাট টক, অথবা দা গার্ল ক্যানট হেল্প টকিং, মেয়েটা কথা না বলে থাকতে পারে না। তাই বুঝছেন তো আল্লাহর রহমতে? সত্যি করে বলেন কঠিন ছিল আজকের কোনো প্রশ্ন? তারপর দেখেন এখানটাতে ছিল আমি জ্বর জ্বর অনুভব করছি, তো জ্বর জ্বর অনুভব করা মানে ফেভারিশ বা ফিভারিশ, যাই বলেন না কেন, ফিভারিশ। তাহলে আই ফিল ফিভারিশ, আমার জ্বর জ্বর লাগছে, এই তো। তারপর আরেকটা প্রশ্ন ছিল, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা ছিল তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, মানে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? আর কি ছিল? আকাশ কি নীল, এখানে ছিল আকাশ কি নীল। তাহলে হাউ ব্লু দ্য স্কাই ইজ, হাউ ব্লু দ্য স্কাই ইজ, আকাশ কতটা নীল বা আকাশ কি নীল। এখানে কি ছিল? আমি লিখতে জানি। তাহলে আমি লিখতে জানি মানে কি? আই নো লিখতে না, আমি লিখতে জানি মানে, আমি কিন্তু আপনাদেরকে এর আগে শিখেছিলাম, আমি লিখতে জানি বা আমি লিখতে পারি, এর মানে হচ্ছে খুবই সুন্দর একটা এক্সপ্রেশন আছে, আই নো মানে আমি জানি, লিখতে জানি। তাহলে আই নো হাউ টু রাইট, এইটা হচ্ছে স্মার্ট এক্সপ্রেশন, আমি লিখতে জানি বা আমি লিখতে পারি। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, আম্মু তুমি কি রান্না করতে পারো? আপনি যদি বলেন স্যার আই ক্যান নট রান্না, এটা কিন্তু স্মার্ট হলো না। আপনি বলবেন স্যার আই ডু নট নো, এই যে আই ডু নট নো হাউ টু কুক, স্যার আমি রান্না করতে জানি না বা আমি জানি না কিভাবে রান্না করতে হয়, ঠিক আছে? তাহলে আই নো হাউ টু রাইট মানে আমি জানি কিভাবে লিখতে হয়, আই নো হাউ টু কুক আমি জানি কিভাবে রান্না করতে হয়। স্যার আই নো হাউ টু ড্রাইভ, স্যার আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়, আমি গাড়িও চালাতে পারি, ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে। তো সত্যি করে বলেন আজকের ক্লাসে কোনোটা কি কঠিন ছিল? 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি কি আমাদের নেওয়া উচিত কিনা, জাস্ট এইটুকু একটু বলেন তো আমাকে মন থেকে। 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেওয়া কি উচিত? আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন তো আজকের এই প্রশ্ন দেখে আপনার ফিলিংস কি? দ্রুত সবাই একটু কমেন্টে জানতে চাই প্লিজ, আজকের এই প্রশ্নগুলো দেখে আপনার ফিলিংস কি? 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেওয়া কি উচিত? আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন তো, বলেন প্রস্তুতি নেওয়া উচিত, প্রস্তুতি নেওয়া কি উচিত? দ্রুত প্রস্তুতি নেওয়া কি উচিত বলেন, দ্রুত বলেন প্রস্তুতি নেওয়া উচিত কিনা বলেন, এবং আমরা পারবো কিনা ইনশাল্লাহ? আমরা কি পারবো বলেন? আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন দ্রুত বলেন, আমরা কি পারবো ইনশাল্লাহ? বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, নিজের উপর আস্থা রাখেন। যারা পারে তারা মানুষ না মানুষ, বলেন মানুষ। আপনি আমি মানুষ না মানুষ? আমরাও মানুষ। তাহলে যারা পারে তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা কেন পারবো না বলেন? নিজের উপর আস্থা রাখেন আর নিজের বাবা মাকে স্মরণ করে
নানা নানি, দাদা দাদি, গ্রামের মানুষদের কথা, আত্মীয় স্বজনদের কথা, যারা জীবনে একবার হলো আপনাকে উপকার করেছে, টাকা হোক, পয়সা হোক, বুদ্ধি হোক, মেধা হোক, কোনো কিছু দিয়ে তাদের কথা চিন্তা করে হলেও পড়াশোনা করেন, যে আল্লাহ আমি যেন সবার খেদমত করতে পারি, সবার বিপদে সাহায্য করতে পারি। টাকা একেবারে দিয়ে দিতে না পারি, অ্যাটলিস্ট ঋণ হইলেও দিতে পারি, ধার দিতে পারি প্রিয় মানুষদেরকে, তাই না বলেন? আপনার মামার টাকা লাগলে, আপনার চাচার টাকা লাগলে একবারে দিতে না পারেন, ধার তো দিতে পারবেন যদি টাকা থাকে। তার মানে টাকা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটা চাকরি হইলে আল্লাহ চান তো সবাই নিশ্চিন্ত হবে বা আপনি নিশ্চিন্ত হবেন, অথবা চাকরিও জরুরি না, একটা রিজিক দরকার, উত্তম একটা রিজিক দরকার, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য রিজিকের অনেক লাইন রয়েছে। চাকরি যাদের দরকার, যে ভাই আমি চাকরি করব, চাকরি যাদের মানে দরকার, তাদের পড়াশোনা করা উচিত। এবং আমার মনে হয় যেহেতু বিসিএস প্রাইমারি নিবন্ধন সব শেষ হয়ে গিয়েছে, আপাতত কোনো সার্কুলার আপাতত নাই, সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চয়েস হবে এই মুহূর্তে 10 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতি। তো যারা 10 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতি নিতে চাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, আপনার জন্য গুড নিউজ হচ্ছে 10 থেকে 20তম গ্রেডে কিন্তু প্রিলি প্লাস রিটেন হয়। অনেক পরীক্ষায় শুধু প্রিলি হয়, আবার অনেক পরীক্ষায় প্রিলি প্লাস লিখিত প্লাস ভাইবা হয়। তো আমরা কিন্তু প্রিলি প্লাস লিখিত দুইটার প্রস্তুতি দিয়ে দিব ইনশাআল্লাহ। যেহেতু আলহামদুলিল্লাহ এটা আমাদের একদম নতুন কোর্স, এখানে ইংরেজি ক্লাস হয়েছে মাত্র 2টা, একদম নতুন কোর্স কিন্তু পাবেন আপনারা ইনশাআল্লাহ 10 থেকে 20তম গ্রেডের। মজার ব্যাপার হচ্ছে আমরা প্রিলির টপিকগুলো পড়াই দিব, সাথে রিটেনের টপিকগুলো আমরা পড়াই দিব ইনশাআল্লাহ, বা লিখিত টপিকগুলো পড়াই দিব, তার মানে পরিপূর্ণ সিলেবাস শেষ করাই দিব। আমি আবার বলছি 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি অনেকেই নিতে চায়, কিন্তু আনফরচুনেটলি আমরা জানি না সিলেবাসটুকু কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে একেবারে পরিপূর্ণ সিলেবাস শেষ করা হবে, অর্থাৎ পরিপূর্ণ সিলেবাস শেষ করা হবে, একদম পরিপূর্ণ বা পূর্ণ সিলেবাসটা আপনি কিন্তু শেষ করতে পারবেন, পূর্ণ সিলেবাসটা। আর একবার সিলেবাস শেষ করতে পারলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ তখন দেখবেন অবশ্যই ভালো একটা চাকরি হবেই হবে ইনশাআল্লাহ, কোথাও না কোথাও হয়ে যাবে, দেখবেন 5টা 10টা 15টা চাকরিতে টিকে গেলেন, একটা না একটা তো হবে ইনশাআল্লাহ, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? তো যারা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস লিখিত একদম নতুন কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য গুড নিউজ, তারা করতে পারবেন কত টাকা বলেন? হ্যাঁ এক্স্যাক্টলি 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেডের কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র কত টাকা স্যার? 2200 টাকা, তাই না? এবং ওদের উপর হচ্ছে 2200 টাকার মধ্যে কিন্তু আপনি 1000 টাকার শিট পাবেন, এবং পরিপূর্ণ আপডেট শিট আমরা আপডেট করতেছি আলহামদুলিল্লাহ, একদম পরিপূর্ণ আপডেট, নতুন 4টা বিষয়ের বাংলা ইংরেজি আমাদের 4টা বিষয়ের 4টা শিট আমরা কিন্তু কুরিয়ার করে আপনার এলাকায় পাঠিয়ে দিব। সো এই কোর্সে কিন্তু এখন অফার চলতেছে আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে অফার দিয়েছিলাম, অফারটা কিন্তু এখনো বন্ধ করি নাই, মাত্র 1950 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন, 7000 টাকার হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও যাদের টার্গেট যে ভাইয়া আমার টার্গেট হচ্ছে ভাইয়া প্রাইমারি, কোনো সমস্যা নাই, আমাদের অনেক বোনদের জন্য বা অনেক ভাইদের জন্য প্রাইমারি চাকরিটা হলে সুবিধা হয়, গ্রামে থেকে চাকরি করা যায়, চাকরির পাশাপাশি চাইলে আপনি অন্যান্য অনেক কাজ করতে পারবেন, বাড়িতে থেকে থাকলে অনেক কিছু করা সম্ভব। এই জন্য যাদের টার্গেট যে ভাই আমি শুধু প্রাইমারিটাই আমার টার্গেট, প্রাইমারি আমার লাগবে, তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে প্রাইমারির কিন্তু আপনারা একদম নতুন কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ, প্রাইমারিরও একদম অ্যাডভান্স কোর্স, একদম প্রাইমারির অ্যাডভান্সড কোর্স করতে পারবেন। এটাও হচ্ছে কত ভাইয়া? ফি 2200 টাকা, তবে এটাতে অফার চলতেছে আলহামদুলিল্লাহ মাত্র 1950 টাকা কিন্তু আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের টার্গেট ভাইয়া আমার নিবন্ধন লাগবে, প্রাইমারিতে আমার শরম লাগে ভাইয়া, আচ্ছা কোনো সমস্যা নাই, আপনাদের শরম নিবারণ করার জন্য এনটিআরসি কিন্তু ব্যবস্থা রেখেছে, কলেজ বা স্কুলের টিচার হইতে পারবেন ইনশাআল্লাহ, এটাও কিন্তু অ্যাডভান্স ব্যাচ। তো এই ব্যাচের ফিও হচ্ছে ভাই 2200 টাকা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র 1950 টাকা, এবং প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু আপনারা হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে, হাইলাইটস সম্পূর্ণ ফ্রিতে পাবেন, হাইলাইটস বলেন অথবা সাজেশন বলেন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, এবং এই 1000 টাকা মূল্যের হাইলাইটস পাবেন কি ভাইয়া? ফ্রিতে, এটার জন্য 1 টাকাও দিতে হবে না, তার মানে কুরিয়ার করে আমরা কিন্তু হাইলাইটস গুলো আপনাদেরকে একদম আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া আমাদের টার্গেট হচ্ছে বিসিএস, কোনো সমস্যা নাই প্রিয় ভাই বোন আমার, যাদের টার্গেট বিসিএস বা বিসিএস কোনো সমস্যা নাই, বিসিএস যাদের টার্গেট তারা বিসিএস কোর্সে ভর্তি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ কোন নম্বরে টাকা পাঠাবো? 01767265758 এই নম্বরে নগদ বিকাশ রয়েছে। এছাড়াও আপনারা পাঠাতে পারেন 01939964623 এই নম্বরে, ঠিক আছে ইনশাআল্লাহ। অথবা আপনারা আমাদের নাসির স্যারের নাম্বারও পাঠাতে পারেন 07555072190, এই 3টা নাম্বারে বিকাশ প্লাস নগদ রয়েছে ইনশাআল্লাহ। সো এই 2টা নাম্বারে কিন্তু আপনার অবশ্যই সেন্ড মানি করতে হবে, কারণ এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করে আপনাকে যেটা করতে হবে ভাইয়া আমাদের এই নাম্বারে কল দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবে। আচ্ছা 47তম বিসিএস নিয়ে বলি আমি, যাদের টার্গেট যে ভাইয়া আমি বিসিএস ক্যাডার হবো তারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এবার বিসিএস এর প্রশ্ন কিন্তু আপনারা দেখেছেন, তো বেসিক না জানলে আপনি কিন্তু একদমই আনসার করতে পারবেন না, এবং বেসিক জানতে হলে আপনাকে সময় নিয়ে পড়তে হবে, একটু আগে থেকে পড়তে হবে। হ্যাঁ তার মানে হচ্ছে ইনশাআল্লাহ আপনি যদি মোটামুটি ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন, দিস ইজ সেফ জোন ফর ইউ।
তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটার কোর্স ফি 5,200 টাকা, কিন্তু আমরা এটার কোর্স ফি অফারে করে দিয়েছি মাত্র 3,500 টাকা। সো মাত্র 3,500 টাকা কিন্তু আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। সাথে কিন্তু 2,000 টাকার হাইলাইটস পাবেন ফ্রিতে ইনশাআল্লাহ। 18তম নিবন্ধন লিখিত কোর্স সম্পর্কে কিছু বলেন স্যার? কোনো সমস্যা নাই, নিবন্ধনের লিখিত 18তম যারা লিখিত কোর্স করতে যাচ্ছেন করতে পারবেন ভাইয়া। লিখিত যে কোনো বিষয়, হ্যাঁ, সায়েন্স, কমার্স, আর্টস ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্ট করতে পারবেন মাত্র 1500 টাকায়। তো মাত্র 1500 টাকায় করতে পারবেন 18তম নিবন্ধনের লিখিত কোর্স। মাত্র 3,500 টাকা বিসিএস কোর্সের অফার দিয়ে দিলাম। এছাড়াও 10 থেকে 20তম গ্রেড বা প্রাইমারি বা নিবন্ধনের কোর্সের ফি হচ্ছে মাত্র 1950 টাকা করে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, অবশ্যই রেকর্ড থাকবে, মানে এটা কোনো কথা? অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে, আপনি যখন খুশি দেখতে পারবেন, যখন খুশি দেখতে পারবেন, রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। যখন খুশি আপনি সকাল, বিকাল, দুপুর, রাত যখন খুশি দেখতে পারবেন। অনেকে চাকরি করেন, টিউশনি করেন, লাইভ ক্লাস করার সুযোগ হয় না, দরকার নাই লাইভ ক্লাস করেন, আপনি আপনার সময় মতো যখন খুশি ক্লাস দেখতে পারবেন ইনশাআল্লাহ। যারা আগের কোনো কোর্সে ভর্তি আছে, আচ্ছা যারা আগের কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য অফার আছে অবশ্যই। তাদের জন্য কোর্স ফি মাত্র 1650 টাকা। এই 1650 টাকা দিয়ে আপনি পরিপূর্ণ কোর্স করতে পারবেন, সাথে আবার 1000 টাকার হাইলাইটসও পাবেন। যারা যে কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য 10 থেকে 20তম গ্রেড কোর্স ভর্তি হলো 1650, প্রাইমারি কোর্সে ভর্তি হলো 1650, অথবা টিআরসি 1650 টাকা। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই কোর্সটা শেষ হতে, হ্যাঁ, কোর্সটা শেষ হতে অ্যারাউন্ড 3.5 মাস থেকে 4 মাস সময় লাগবে। 3.5 থেকে 4 মাস। আর 3.5 থেকে 4 মাসের মধ্যে ইনশাআল্লাহ প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডের পরিপূর্ণ সিলেবাস বা প্রাইমারি অথবা নিবন্ধনের পরিপূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া হবে। তারপর যেটা হবে ইনশাআল্লাহ, আপনি বাসায় বসে বসে রিভিশন দিবেন এবং পরীক্ষা দিবেন। শুক্রবার শনিবার যে পরীক্ষাগুলো থাকে অ্যাপ্লাই করে করে পরীক্ষা দিবেন, দেখবেন যে আল্লাহ চাইছে ইনশাআল্লাহ টিকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, উপরের নাম্বারগুলোতে টাকা পাঠাইলেই হবে। 01767265758 অথবা 01939964623 অথবা 01755072190। বিকাশ, নগদ দুইটাই রয়েছে। পার্সোনাল নাম্বার সেন্ড মানি করে উপরের নাম্বারে কল দিলেই আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার আমি বিশেষ নিবন্ধনে ভর্তি আছি, আমাকে একটা সুযোগ দেওয়া যাবে? অফকোর্স রেজাউন ভাইয়া, আপনি নাসির স্যারের নাম্বারে কল দিবেন, এই নাম্বার, হ্যাঁ, এই নাম্বারে কল দিয়ে অবশ্যই কথা বলবেন। স্যার অনেক দয়ালু মাশাআল্লাহ, স্যারের সাথে কথা বললে আপনাকে অবশ্যই সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আমি তো নতুন এডমিশন হইলাম, ওকে, কোনো সমস্যা নাই, নতুন পুরান সবাই আমাদের কাছে দামি। ভাইয়া একটা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। ভাইয়া এটা কি বাংলা? এক্স্যাক্টলি, এটা পরিপূর্ণ কোর্স প্রিয় ভাই বোন আমার। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় পড়ানো হবে। বাংলা, ইংলিশ প্লাস ম্যাথ প্লাস জিকে, ইভেন আইসিটিও পড়ানো হয়, আইসিটি, কারণ আইসিটি থেকেও প্রশ্ন আসে। পরিপূর্ণ কোর্স আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ, মানে পরিপূর্ণ সিলেবাস। আমি জাস্ট ছোট্ট একটা কথা বলে বিদায় নিয়ে নিচ্ছি আজকে, আর নয়। সেটা হচ্ছে, দেখেন আমরা চাইলে বাসায় পড়তে পারবো, একা একা পড়তে পারবো, কিন্তু যেটা হয় আমরা অনেকদিন ধরে 6 মাস, 1 বছর ধরে, 2 বছর ধরে পড়াশোনা করতেছি, কিন্তু সিলেবাসটা এখনো শেষ হয় নাই। আর সিলেবাস শেষ না হলে কি চাকরি হওয়া সম্ভব বলেন প্রিয় ভাই বোন আমার? যারা সিলেবাস শেষ করে ফেলছে তাদেরও অনেকের চাকরি হচ্ছে না। তাইলে প্রিয় ভাই বোন আমার যেটা করতে হবে, অ্যাটলিস্ট আপনি তো আপনার দায়িত্বটুকু শেষ করতে হবে। তাহলে আপনার কাজ বা আপনার দায়িত্ব হচ্ছে আপনার সিলেবাসটা শেষ করা, খুব ভালো মতো এপাশ থেকে ওপাশ পরিপূর্ণ সিলেবাসটা যখন আপনি শেষ করে ফেলবেন, এন্ড দেন যখন আপনি বারবার রিভিশন দিবেন, তখন আল্লাহ চান আপনি স্ট্রং জোনে চলে যাবেন। আর আপনি যখন আপনার জায়গা থেকে স্ট্রং থাকবেন, তো পরীক্ষা আল্লাহ চান আপনি পাস করবেন, টিকবেন। পরে ভাইবা দেওয়ার পর চাকরি হবে কিনা সেটা আল্লাহ ফয়সালা করবেন, কিন্তু আপনি আপনার দায়িত্বটুকু পালন করা উচিত। ঠিক আছে? সো অল্প সময়ের মধ্যে যারা ভালো একটা চাকরি পেতে চান, অ্যারাউন্ড 3 থেকে 4 মাসের মধ্যে, তাদের জন্য কিন্তু খুব বেস্ট অপশনস এইগুলো। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? গুড। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, উপরে নাম্বারে টাকা পাঠাইলেই হবে। স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখেন, তাইলেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আর নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।